আসসালামু আলাইকুম। আমি নার্গিস। ধন্যবাদ। আপনি শুরু করুন। বলেন। যখনকার ঘটনা সেই হুম, হুম। সাল থেকে শুরু করবেন। আচ্ছা ঠিক আছে। আমার নামটা নার্গিস, হ্যাঁ? জি আপু। আচ্ছা। এটা আমার মানে অরিজিনালি নাম। এই নামটাই দিতে পারেন। কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। হুম। ওকে স্টার্ট করি? হ্যাঁ, হ্যাঁ স্টার্ট করুন আপু। আচ্ছা। ধরেন দীর্ঘ একটা সময় একটা সংসার, যে সংসার একটা ভরপুর একটা সংসার। সেই সংসারের এক মহিলা, আ খুব রাশভারী মহিলা, খুব ধরেন বেশ আ ভালো। তার একটা নিজস্ব স্কুল আছে। সেই স্কুল সে চালায়। এই স্কুলের যে ফান্ডটা সেটা বিদেশ থেকে আসে। আমেরিকা থেকে আসে। ঠিক আছে? আমেরিকায় কেউ একজন আছে সেটা চালায়। আ তার সংসার খুব ভরপুর চলছিল। হঠাৎ করে আ তার ছেলেবেলার বন্ধু ফেসবুকে পরিচয় হয়, যার নাম শুভ। হুম, শুভর সাথে যখন পরিচয় হয় তখন ১ দিন ২ দিন পরিচয়ে সে জানতে পারে যে এই সেই ছেলে, যে ছেলের সাথে তার ছেলেবেলায় বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু বিয়েটা যে ঠিক হয়েছিল তা নয়। জাস্ট জানা যায় যে আ ছেলের বাবা মেয়ের বাবাকে বলেছিল যে, আ "আপনার মেয়েকে আমি আমার ছেলের বউ বানাবো।" তখন ধরেন তখনকার সালটা আমার মনে নেই। তখনকার ওকে। সালটা আমার মনে নেই। ধরে নেন যে তখন মেয়ের বয়স ছিল ৮। হুম? ৮ ওরকম বয়স। আ ৮৬ কি ৮৭ হবে সালটা। ঠিক আছে? এরকম ৮৬-৮৭ সাল হবে। তো যাই হোক, মেয়েটার উম মেয়েটার বাবা বলল যে, "না, ওরা তো এখনো ছোট। আমি এখনো এই জিনিস নিয়ে ভাবছি না।" যাই হোক, এটা ছেলে যখন শুনল ফোনে যে এই মেয়ের সাথেই তার ছেলেবেলায় বিয়ে ঠিক হয়েছিল, তখন মেয়েটি বলল যে, "তুমি তোমার বাড়ি থেকে শুনেছ কখনো যে ছেলেবেলায় তোমার বিয়ে ঠিক হয়েছিল?" বলে, "না, আমাকে কেউ বলেনি।" ব্যাস ভালো। এরপর ১ দিন ২ দিন করতে, করতে তখন আ ওদের মধ্যে একটা গাঢ় গভীর সম্পর্ক হয়। মেয়েটার সাথে ছেলেটার সাথে। সেটা হচ্ছে আপনার পরিচয় হয়েছে পহেলা মেতে। এই ২৫ এর পহেলা মেতে। তো পরিচয়ের এক পর্বে জানা যায় যে ছেলেবেলায় যে বিয়েটা ঠিক হয়েছিল সেটা ছিল এমন যে ও যে কলেজে পড়তো, সেই কলেজের একটা ছেলে, যে ছেলেকে মেয়ে পছন্দ করত না, কিন্তু ছেলেটা সবসময় ওকে ঘিরে থাকতো। ঘিরে থাকার ফলে একসময় হয়েছে কি, মেয়েটার বাবা হচ্ছে আর্মিতে চাকরি করত। মেয়েটার কোনো ভাই-বোন নাই, মানে ভাই নাই, বোনরাই সব ৫ বোন। ৫ বোনের খুব অদ্ভুত, অদ্ভুত সুন্দর নাম। কারো নাম নুরি, কারো নাম মাটি, কারো নাম আ বালি, এরকমই নাম। এই নামগুলো বাবা রেখেছিল। হঠাৎ করে একদিন জানা গেল যে আ ২ বোনের চেহারা হুবহু এক। কিন্তু বয়স ওদের ডিফারেন্ট আছে। যেমন আ চাঁদ, ধরে নেন চাঁদ, যে বোনের নাম চাঁদ, আরেক বোনের নাম হচ্ছে বালি। বালি আর চাঁদ। ঠিক আছে? এখন বালি আর হুম, চাঁদ, চাঁদ হচ্ছে বালির থেকে ৩ বছরের বড়। কিন্তু ৩ বছরের বড় হলেও দুজনের চেহারা হুবহু এক। ডিফারেন্ট শুধু এটা যে কারো ঠোঁটের উপরে একটা কাটা দাগ আছে আর কারো ঠোঁটের উপরে একটা তিল আছে। এটুকুই শুধু। আর কোনো ডিফারেন্ট নাই। কিন্তু দেখতে টুইন্সদের মতন। কিন্তু ওরা টুইন্স না। যাই হোক, হুম। আ তখন ওই যে ছেলেটা পিছু লেগেছিল সেটা লিখেছিল সম্ভব চাঁদের উপর, বালিকে নয়। কিন্তু ভুল বুঝে তারা বালিকে পথে আটকায় এবং বালি একটা অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টে ওর ব্রেইনে কিছু একটা প্রবলেম হয়। তখন ছিল 95, সেই ইয়ারটা 95। 95 এ এই ঘটনাটা ঘটে যখন, আ তখন চাঁদ যে মেয়েটা ছিল ওর বড় বোন, ওর বড় বোনের বিয়ে ঠিক হয়ে যায়। আল্টিমেটলি তখন বিয়ে ঠিক হয়ে যায়। এবং বাবা যেহেতু আর্মিতে চাকরি করে, সে কাছে থাকতে পারে না। তারপরেও সে যখন চলে এসছে, চলে এসে তখন এই ঘটনাটা শোনে। ঘটনাটা শুনে বালিকে আম তৎক্ষণাৎ ইয়েতে পাঠানো হয়, ঢাকায় আনা হয়। ঢাকায় এনে তাকে পিজিতে ভর্তি করানো হয় এবং সেই সময় ওর চিকিৎসা হয়। কিন্তু চিকিৎসার এক পর্যায়ে জানা যায় যে ব্রেইনের কিছু একটা জায়গায় ব্লাড জমে থাকার কারণে শর্ট টাইম মেমোরিজ যেটা বলে, ফিরে আসে, আবার হারিয়ে যায়। তো তখনও দেখা গেছে যে ওই ছেলেটা এসে ডিস্টার্ব করতেছে। ইন দ্য মিন টাইম জানা যায় যে না, এটা হবে না। ওই ছেলেকে কিছুতেই জানানো যাবে না যে আ বালি জীবিত আছে। তখন বালিকে ডাক্তারের পরামর্শে বলা হয় যে না, ও ব্রেইন অপারেশনের সময় মারা গেছে।
এটা চারিদিকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়াতে ওই ছেলেও তখন এটাকে মেনে নিয়ে সে চলে যায়। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ওদের মধ্যে আর কোনো যোগাযোগ হয় না। যথারীতি মেয়েটাকে আবার বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পরে লোকজনে মানে এটা দেখে, দেখেও তারা এটা কিছু বলে না। তারা হঠাৎ করে চিন্তা করে যে একটু আগে শুনেছি যে মারা গেছে, এখন আবার সে জীবিত। তখন এটাকে ঘুরিয়ে ফেলানো হয় যে এটা হচ্ছে চাঁদ। যেহেতু দুজনের চেহারায় মিল তখন বলা হয় যে না এ হচ্ছে চাঁদ। এই খবরে তখন ওই যে ভদ্রলোক খুব ছেলেবেলায় বলেছিল, যখন বয়স ৮ ছিল বিয়ের জন্য এসছিল, ওই ভদ্রলোক হুম, তখন এসে বলে যে, "ঠিক আছে এখন তো ওরা বড় হয়েছে। তো এখন যদি ভাই মেয়ের বাবার নাম হোসেন, হ্যাঁ? আ আচ্ছা। আর ছেলের বাবার নাম হচ্ছে খোকন।" হ্যাঁ, তো হ্যাঁ, বলেছে যে, "হোসেন ভাই এখন তো মেয়ে বড় হয়ে গেছে। এখন যদি বলি কোনো সমস্যা?" তো বলল যে, "ঠিক আছে সমস্যা নাই। তবে দেখি আমি আরেকটু ভাবি।" এই ভাবতে গিয়ে ওই যে ছেলে আবার পিছু লেগেছিল সে কেমন করে জেনে গেছে যে সে এসছে। সে আবার বাড়িতে এসে হানা দিল। হানা দিতে যখন গেল তখন মেয়ের বাবা খুব ভয় পেয়েছে। ভয় পেয়ে সে তাড়াতাড়ি কি করল? সে ছুটে গেল সেই খোকন ভাইয়ের বাসায়। যে এখন আমি রাজি আ আপনার ছেলের জন্য। সে ভয় পেয়ে। কিন্তু যখন গেল তখন দেখা গেল যে তাদের বাড়িতে কেউ নাই। কেউ নাই বলতে টোটালি কেউ নাই। তারিখটা ছিল ২৪শে আ আগস্ট ৯৫, ২৪শে আগস্ট। তো যখন এভাবে হলো তখন উনি ফিরে আসতেছিল। ফিরে আসতে গিয়ে দেখা গেল যে একজন জ্যোতিষ বা একজন ভিখারি বা কিছু একটা টাইপের লোক সে বলতেছে যে, "তুই যে ফিরে যাচ্ছিস কিছুটা অপেক্ষা কর। আ এই অপেক্ষায় তোর ফল ভালো হতে পারে।" কিন্তু উনি তো আর্মিতে চাকরি করতেন, উনি এ সমস্ত বিশ্বাস করেন না। উনি হুম, বলেছে উনি এটা গায়ে লাগান নাই। কিন্তু উনি বাড়িতে এসে দেখে যে সেই ভদ্রলোকই তার মেয়ের সাথে একত্রে ভাত খাচ্ছে। এটা দেখে উনার খুব ভয় লেগেছে যে এটা কিভাবে হয়? এই লোকের সাথে তো আমার রাস্তায় কথা হয়েছে। এ তো এখানে আসতে পারে না। তা তখন বলেছে, "ঠিক আছে, আ তুমি এখানে কেন?" বলে কি, "আমি এসছি। আম আর তুই যেখানে গিয়েছিলি সেখানে তুই খুব একটা সুবিধা করতে পারিস নাই। কিন্তু তুই এখন মেয়েকে নিয়ে পালাস না। এটা তোর জন্য ভালো হবে না।" কিন্তু উনি চিন্তা করল যে আমাকে দেশের মানে বেশিরভাগই তাকে বাইরে থাকতে হয়। মেয়েরাও দেখতে একটু বেশ সুন্দর-টুন্দর গোছের। সেজন্য সে আর রিস্ক নিল না। সে মেয়েকে নিয়ে সরাসরি ঢাকায় চলে আসে। ঢাকায় এসে তার আগের কোনো এক বন্ধুর সাথে কথা হয়েছিল, তার ছেলের সাথে বিয়ে দিয়ে দেন। এদিকে এই যে হয়ে গেছে এর মধ্যে আর কিন্তু কোনো খোঁজ খবর নাই। বিয়ে হয়ে যায় মেয়ের বেশ ভালো ভরপুর সংসার, বিশাল বড় সংসার। বলতে পারেন গাড়ি-বাড়ি কোনো কিছুর অভাব নেই। বিশাল বড় বাড়ি, ৪ টা গাড়ি, তার ঘরের ভিতরেই তার ড্রয়িং রুমটাই মনে হয় জানি ফুটবল খেলার মাঠ। বলতে পারেন যে এখানে তার কোনো সমস্যা নাই। কিন্তু মেয়েটির কেমন যেন একটা আচমকা কিছু একটা লাগে যে জিনিসটা তার কাছে মনে হয় বারবারই তাকে কেউ ডাকছে বা তাকে কিছু চাইছে বা এরকম কিছু। তখন মেয়েটির বাবার কাছে জিজ্ঞেস করে, "বাবা আমার এরকম কেন মনে হয়?" তখন বলতেছিল যে, "শুনুন তোমার হয়তো কেউ একজন আছে" এবং ওদের পরিবারের একটা বংশীয় আংটি থাকে সবার। যেটা বিয়ে হলে মেয়েদেরকে দেয়, মেয়েরা সেটা হাসব্যান্ডকে পরায়। কিন্তু আচ্ছা, বাবা তখন দেখে যে না বালির হাতে বালিকে তখন বালি নামে ডাকা হয় না। বালিকে তখন কারণ বালি মারা গেছে এটা জানিয়ে বালিকে তখন ভিন্ন একটা নাম দেওয়া হয় এবং সেই নামটাই দেওয়া হয় চাঁদ। তখন বলা হয় যে, "চাঁদ তোমার হাতের আংটিটা তুমি হা তাকে কেন পরাওনি?" বলে কি যে, "উনি এটা পছন্দ করেন না। উনি বলেছে এগুলা সব বোগাস। তোমারটা তোমার হাতেই থাকুক।" মানে ওর হাসব্যান্ডের কথা বলেছে। তো বলেছে, হুম, "ও আচ্ছা ঠিক আছে।" তখন বলছে, "বাবা তাহলে আমি কি করব?" তখন বাবা বলেছে যে, "ঠিক আছে, তোমার কোনো একদিন যদি তোমার নাম কেউ ফিরিয়ে দেয়, তোমার আসল নামে তোমাকে কেউ ডাকে, তখন তুমি তাকে এটা পড়িও।" তো ইন দ্য মিন টাইম তখন কিন্তু সালটা হচ্ছে রিসেন্টলি আ ১৮ তে, হ্যাঁ? ২০১৮ তে। হুম, এই কথাটা হয়েছে বাবার সাথে ২০১৮ তে। তখন ওই যাদের ছেলে-মেয়েরাও বড় এবং তারা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং প্রত্যেকটা ক্ষেত্রেই খুব মারাত্মক রেজাল্ট করেন। এভাবেই করতে থাকে এবং হাসব্যান্ড হচ্ছে বিশাল একজন সরকারি অফিসার, সচিব গোছের কেউ একজন। হ্যাঁ, ধরেন কোনো কিছুরই বলতে পারেন যে কোনো কিছুরই অভাব নাই। তো হঠাৎ করে একদিন ওর যে স্কুল সেই স্কুলে মেয়েটা চাঁদের নিজস্ব একটা স্কুল ছিল তো সেই স্কুলের যে টিচার সেই টিচারের নাম হচ্ছে আপনার কোহি, হ্যাঁ? ক হ্যাঁ, হইরস্যি কুহি। তো কোহি আপা একটু বয়স্ক, খুব বয়স্ক। তো বলত কি, "আপা তোমার তো অনেক বয়স হয়ে গেছে, তুমি কি আরো সার্ভিস দিবা?" বলে, "অসুবিধা নাই।"
কোনো সমস্যা নাই। কিন্তু ওই কোহির সাথে চাঁদের একটা কেমন মিল থাকতো সবসময়ের জন্য। এই মিলটা একদিন মিল থাকতে, থাকতে একদিন বলে কি যে, "এই তোর বাবার নাম কি?" মানে কোহি জানতে চায় চাঁদকে যে, "তোমার বাবার নাম কি?" যদিও সে স্কুলের মানে গভর্নিং বডির একজন, কিন্তু তারপরেও সে তুমি করেই বলত। যেহেতু বয়স্কা ম্যাডাম সেজন্য তোমার বাবার নাম কি? তো মেয়েটি যখন বাবার নাম বলে তখন কোহি আপা খুব কেঁদে ফেলে। তখন এই কেঁদে ফেলার রহস্য জানতে চায় কিন্তু সেই রহস্যটা বলে না। বলে, "না এমনিতেই কষ্ট হয়েছে তাই কেঁদেছি।" ওই পর্যন্তই। তো আচ্ছা। যখন এর মধ্যে ওই মেয়েটি চাঁদের আবার মাথায় খুব যন্ত্রণা ফিল হয়। যন্ত্রণা ফিল হলে বাড়ি থেকে প্ল্যান হয় যে এবার বাইরে গিয়ে চিকিৎসা করাবে। তা যখন বাইরে গিয়ে চিকিৎসা করাবে তখন ধরেন ওই যে ফেসবুকে শুভর সাথে যার পরিচয় হয়েছে ওর সাথে তো গল্প বলছিল। হ্যাঁ, ওই গল্প বলতে, বলতে বলে কি, তোমাকে তো আমি কখনো দেখি নাই। তো এখন দেখতে ইচ্ছা করে। তো আমি তো বাইরে যাব চিকিৎসা করতে। তো যাওয়ার আগে তোমাকে একবার দেখে যাই। তো ছেলেটি বলল যে, "হ্যাঁ, অবশ্যই আসো।" তখন এই আশাটা কিভাবে করবে, কেমন করে করবে? কারণ এটা হঠাৎ করে যাওয়া, কিভাবে এটা মেইনটেইন করবে? এটা ওই কোহিনূর আপা ওই কোহি আপাকে বলে যে, "আপা এরকম একটা সমস্যা হইছে, আমি এখন কি করব?" তখন বলে কি, "এটা তো আসলে কেমন একটা বিষয়। তুমি দেখা করতে যাবা, তোমার পরিবার যদি জানে কি মনে করবে?" কয়, "হ্যাঁ, সেজন্য আমি তোমাকে বললাম।" তখন বলল যে, "ঠিক আছে, তুমি একটু ছেলেটার সাথে কথা বলো।" তো ছেলেটার সাথে যখন কথা বলল, তখন ছেলেটার কথায় এত আপ্লুত হয়ে গেল কোহি আপা যে সে তাকে নিজের ছেলের মতন করে ভাবলো। বলে, "১ম পরিচয়ে তোমার সাথে আমার এতটা ভালো লাগলো, আমি বুঝতে পারলাম না জিনিসটা কেমন। তো ঠিক আছে, আমি চাঁদকে পাঠানোর ব্যবস্থা করছি।" যথারীতি চাঁদকে পাঠানো হলো এবং ওই ছেলেরও বন্ধুসহ দেখা সাক্ষাৎ হলো এবং অনেক গিফট নিয়ে গেল চাঁদ। তাদের সবার জন্য, বন্ধুদের জন্য, ফ্যামিলির জন্য, ওই ছেলের জন্য অনেক গিফট নিয়ে গেল এবং ওই ছেলেও দেখা গেল এতটা আহ মানে এরকম ভালোবাসা সচরাচর দেখা যায় না। একদম ভীষণ আপন, ভীষণ ইয়ে এবং খুবই, খুবই কাছের এরকম। তো তখন বলা হলো যে, আচ্ছা আমি তো না হয় আমার পরিবার, আমার ছেলে-মেয়ে সবকিছু মিলিয়ে আমার আ অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে বা আমি ওরকম ছেলেকে জানতাম না, বুঝতাম না বা আমার ওরকম একটা কাহিনী না হয় নাই। তো সেজন্য আমার মনে হয়েছিল তোমার প্রতি আমার একটা আকর্ষণ হয়ে গেছে ভালোবাসার। কিন্তু তুমি আসলে কেন আমার প্রতি এত ইন্টারেস্ট? কারণ আমি শুনেছি তুমি ভালোবেসে বিয়ে করেছ। তখন ছেলেটি বলল যে, "এটা কোনো বিষয় না। ভালোবাসা নানানভাবে হতে পারে। আর তুমি আমার সেই স্বপ্নে দেখা রাজকন্যা, আমি নীল শাড়ি পরা একটা মানুষকে কল্পনা করতাম। আমার মনে হচ্ছে এখন তুমি সেই আমার নীল শাড়ি পরা কল্পনার মেয়ে। তুমিই আমার সবকিছু।" এটা কি কোনো মানে সত্যি কাহিনী? না আমার তো সিনেমার মতো মনে হচ্ছে। বাংলা হ্যাঁ, সিনেমার আরো মতো শুনেন, মনে হচ্ছে। আরো শুনেন, পরবর্তীতে আরো সিনেমার মতন শুনবেন এবং এটা খুবই মারাত্মক। তো যখন এটা বলা হলো তখন বলল যে, ঠিক আছে, আ তাহলে তুমি বলো তুমি আমাকে কি নামে ডাকবে?" যখন এটা বলল তখন ওই ছেলেটা আ আচমকাই ওই নাম ধরে ডাকলো। ওয়ালি নাম ধরে ডাকলো। এবং এটা মেয়েটার কাছে খুবই অবাক লাগলো যে এটা কিভাবে সম্ভব? হুম? হ্যাঁ, যে সে তো তাকে জানতো না। সে এই নামই জানতো না। তখন ওই মেয়েটার বাবার কথা মনে পড়ে। বাবা 18 তে মারা গিয়েছেন। তো মেয়েটার বাবার কথা মনে পড়ে এবং খুবই কষ্ট হয় এবং কষ্টটা ওর এতটা ফিল আসে যা চিন্তার বাইরে। সে এটা ধারণাই করতে পারে না যে আমি এটা কি শুনেছি। তাদের মধ্যে ওই পর্যন্তই দেখা সাক্ষাৎ হয়। ওই পর্যন্তই ভালো লাগা হয়। যথারীতি আম চাঁদ আবার ফিরে আসে জাগা মতন এবং সে কোহি আপাকে বলে, "আপা, আপা এই বিষয়" এবং খুব অবাক লাগলো যে ও আমাকে এই নামে ডাকলো কেন? হ্যাঁ, এই নামটাও কোথায় পেয়েছে? তখন বলল যে, "এমনও তো হতে পারে যেহেতু এর বাবার সাথে তোমার বাবার সাথে কথা হয়েছে, কখনো হয়তো বলেছে।" হুম? এবং সেটা হুম, জানাজানি হয়ে গেছে। তখন সেই নাম পেয়েছে। এটার মধ্যে তুমি কোনো ইয়ে খুঁজো না। আ রসায়ন খুঁজো না, কোনো কেমিস্ট্রি খুঁজো না। এটা হয়ে যেতে পারে যেহেতু তোমাদের আগে দেখা সাক্ষাৎ। সবথেকে তাজ্জব বিষয় যে মেয়ের ডেট অফ বার্থ, ছেলের ডেট অফ বার্থ এক। হুম? হুম, আম এবং দুজনেরই হচ্ছে আপনার ২৬/২/৭৮ সেম আচ্ছা। ২৬/২/৭৮ এবং মেয়ের ব্লাড গ্রুপ, ছেলের ব্লাড গ্রুপ এক। হ্যাঁ? ও পজিটিভ। হুম, এই সমস্ত কিছু যে কাকতালীয় এটা কিভাবে ভাবা যায় জানা আনফরচুনেটলি একটা। হ্যাঁ, একটা কাকতালীয় ঘটনা। এই সব ঘটনাগুলোর পরে যখন মেয়েটা ধরেন ২৪শে সেপ্টেম্বর সে উম ইন্ডিয়া ভেলোরে চলে যায় তার ব্রেইন অপারেশনের জন্য। তখন ওই ছেলেটা খুব কষ্ট পেয়ে বলে যে, "তুই যে চলে" শুভ ওই ছেলের নাম, তুমি যে চলে যাবা, আ
আমি তোমার খবর জানবো কিভাবে? আমি কিভাবে এটা জানতে পারবো? তখন বলল, "কিভাবে জানবো? আমি কহি আপির কাছে তোমার নাম্বার দিয়েছি এবং তুমি তো জানোই তার সাথে তোমার কথা হয়েছে, সে খবরাখবর দিবে।" ওদিক থেকে শুভর ২ বন্ধু আছে, সেই ২ বন্ধু বলল যে, "আপা, যদি কোনো খারাপ খবর হয় তাহলে শুভকে দিয়েন না। কারণ ও এটা টলারেট করতে পারবে না।" শুভর একটা মেয়ে আছে আ ৮-৯ বছরের। আর মা। ওর বাবাও নাই, বাবা মারা গেছে ২০০১ এ ২৪ অক্টোবর। তো এই কাহিনী যখন হয়, ও যখন ইন্ডিয়াতে মানে ভেলোরে চিকিৎসার জন্য যায়, তখন ওখানে একটা মারাত্মক ঘটনা ঘটে। যে ঘটনাটা ঘটে যে ও ব্রেইন অপারেশনের সময় ওর পরিবারকে বলা হয় যে ওর স্মৃতি থেকে সবকিছু ডিলিট হয়ে যাবে, কিন্তু প্রাণের আশঙ্কা নাই। তো ফ্যামিলি তখন মনে করে এটা খুব ভালো। কেন ভালো? কারণ তাহলে ও শুভকে ভুলে যাবে। এটা ফ্যামিলির জন্য একটা প্লাস পয়েন্ট। যে এখন ঘর সংসার আছে, সবকিছু আছে। এখন এই এটা মানায় না। তখন বলল যে ডাক্তারকে বলল যে, "দ্যাটস ওকে, কোনো সমস্যা নাই। আমরা এটা করতে পারব।" তো যথারীতি অপারেশন যখন হয় তখন ওর আর সেন্স আসে না। তখন ডাক্তার তাদেরকে বলে যে, "এমন কোনো পদ্ধতি আছে কি যেটা মেয়ের রিসেন্টলি ঘটেছে? আ সেটা যদি হয় তাহলে ওনাকে রেসপন্স করাতে পারবো আমরা।" তখন কহি আপি এখান থেকে ফোনে জানায় যে হ্যাঁ, ওর নাম। ওর নামটাও ফিরে পেয়েছে। এই নামটা ধরে যদি ডাকা যায় আমার মনে হয় সেই নামটায় ও রেসপন্স করবে। তখন বাংলাদেশ থেকে শুভকে ফোনে কনট্যাক্ট করা হয় এবং কনট্যাক্ট করে কহি আপি বলে যে, "তুমি ওকে ডাকো।" এবং ওর কা আম আ ওখানে চাঁদের কানে হেডফোন দেওয়া হয় যে এই ডাকটা যদি শোনে তাহলেই হবে। রুম থেকে সবাইকে বের করে দেয় ডাক্তার। কারণ ডাক্তারকে বলা হয় যে, "এটা আমাদের ফ্যামিলির সমস্যা। যদি ওর হাসব্যান্ড জানে প্রবলেম হতে পারে।" কিন্তু তাদের মেয়েকে বাঁচাতে হবে সেইজন্য তারা এই সিস্টেম করল। ডাক্তার ওইটা করল এবং ওই আ ইয়েতে সে ছেলে ওকে ডাকলো। "বালি, তুমি ওঠো। আমি আছি তোমার কাছে। তুমি ওঠো। বালি, তুমি ওঠো।" এভাবে যখন কয়েকবার বলা হলো তখন আ ওদিক থেকে চাঁদ রেসপন্স করল। তখন সবাই অবাক হয়ে গেল যে এটা আসলেই ঈশ্বর প্রদত্ত ছাড়া হতে পারে না। এটা হয় না। এটা কিভাবে সম্ভব? ডাক্তারও বলল, "ইটস এ মিরাকেল। এটা কিভাবে আমরা জানি না।" তখন খুবই অবাক করা লাগলো এবং এই ছেলে এদিক থেকে বলতে লাগলো যে, "আপি, আমি একবার ওর সাথে একটু কথা বলতে চাই। কথা বলা কি যাবে?" তখন আবার ম্যানেজ করা গেল এবং তখন যখন কথা বলল, তখন বলল যে, "এতক্ষণে আমি শান্তি পেয়েছি তো তোমার সাথে কথা বলে।" এবং অদ্ভুত সব সিস্টেমে যখন ছেলেটা কথা বলতো, তখন এদিক থেকে আম মানে বুঝতই না যে তার মধ্যে কোনো গাফিলতি আছে বা কোনো কিছু আছে। এবং ফাঁকে একটা কথা বলে রাখি, মাঝে মধ্যেই শুভ কিছু টাকা-পয়সা চেত এবং ও আবার সেটা দিত। কিভাবে দিত? সেটা হচ্ছে তাদের বিশাল ওষুধের ফার্মেসি আছে। সেই ওষুধের ফার্মেসিতে ছেলেটাকে বলত যে, "তুমি এই নাম্বারে কিছু টাকা পাঠিয়ে দাও।" এবং ওর পাশ থেকে রেসপন্স আসতো যে, "তোর এই ঋণ আমি কোনদিন শোধ" ওদের মধ্যে সে সম্পর্কটা একদম তুই-তুকারিতে ছিল। যে, "তোর এই ঋণ আমি কোনদিন শোধ করতে পারব না।" নানানভাবে এভাবেই বলত। বলত, "শোধ করতে হবে না। তুই ভালো থাক, সুস্থ থাক, এটাই আমি চাই।" কিন্তু মেয়েটার মধ্যে ওর প্রতি একটা ফিলিংস চলে আসে। যে ও এভাবে আমাকে ডাকে এবং প্রায় বলতে থাকে যে, "শোন, তুই যদি আমার বউ হতি তাহলে আমি সন্ধ্যার সময় ঘরে ফিরতাম। আমি বাইরে থাকতাম না। তোর মতন একটা মানুষ আমি কেন হারিয়েছি? তুই আমার সেই নীল শাড়ি পরা" মানে নানান ধরনের গল্প বলে, বলে ওকে নিজের দিকে নিয়ে নিত। এবং মেয়েটাও সেইভাবে উন্মাদ হয়ে যেত ওর ভালোবাসায়। মেয়েটা খুব নামাজ রোজা করত এবং ওকে বলত, "তুই নামাজ পড়িস না কেন?" তখন বলত যে, "তোর ছোঁয়ায় আমি নামাজও আপু পড়তে কি মেয়েটা বলতে কি চাঁদের কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ। তখন বলত যে, "হ্যাঁ, তুই আ নামাজ পড়িস না কেন?" তখন বলত যে, "না, আমি এখন তুই বলেছিস দেখে আমি এখন নামাজও পড়ি।" এভাবে করতে, করতে অনেকটা সময় পার হয়ে যায়। মেয়েটা যখন স্কুলে যায়, ধরেন মেয়ে বলতে চাঁদ যখন স্কুলে যায়, তখন স্কুলের মানে স্কুলের আ আ ছোট, ছোট বাচ্চারা যে ওকে কতটা ভালোবাসে, কতটা করে সেটা আবার ভিডিও করে ওকে পাঠায় এবং সেটা কহিয়াপি দেখে এবং কোনো সময় যদি কোনো কারণে ধরেন চাঁদকেও ফোনে না পেত তাহলে কহিয়াপিকে ডিস্টার্ব করত। "আপা ও কোথায়? আমি ওকে খুঁজে পাচ্ছি না কেন?" এবং কহিয়াপি শুভকে পুরা বাবা বলত। "বাবা, তুমি এরকম করতেছো কেন? দাঁড়াও আমি দেখছি কোথায় কিভাবে আছে।" খুবই করত। তো ওর আচ্ছা, ওই মুহূর্তে চাঁদ যে উনার তো হুম, সংসার ছিল, তাই না? হ্যাঁ, সংসার ছিল না, সংসার আছে। ধরেন সংসার আছে, মেয়ে ডাক্তারি পড়ে এবং খুব বড় একটা বর্তমানের মতো, তাই তো? হ্যাঁ, ডাক্তার মেয়ে তার মেয়ে হচ্ছে বড়, মেয়ে ডাক্তারি পড়ে মেডিকেলে আর ছেলে হচ্ছে ছোট, ছেলে ভার্সিটিতে পড়ে।
ওই আহ, সংসার থাকা অবস্থাতেই উনি ওই ছেলেটার মায়ায় জড়া ছিলেন। হ্যাঁ, কঠিন মায়া জড়িয়েছে এবং মায়াটা হচ্ছে এমন যে ওই যে ছেলেবেলায় তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটার জের ধরেই মায়াটা। আর ওই যে জ্যোতিষী বলেছিল যে তোকে যে নাম ধরে জ্যোতিষী বলেছিল যে তুই সর্বনাশ করছিস বাবাকে, এবং বাবা তখন বলে গেছে তোমার এই নাম যদি কেউ ফিরিয়ে দেয় তাহলে তাকে তুমি ভালোবেসো, এবং তখন তাকে এই আংটি পরিয়েও। মেয়ে তার নিজের হাতের ওই যে ফ্যামিলি ট্রেডিশনের যে আংটি সেটাও ওই ছেলেকে পরিয়েছে। আর একটা ভয়ঙ্কর সত্য কথা যেটা হচ্ছে মেয়ে সবসময় কল্পনা করত যে উম, ওর যার সাথে রিলেশন বা যাকেও ভালোবাসে তার আহ হাতের 5টার জায়গায় 6টা আঙ্গুল। মানে কারো হয় না বৃদ্ধাঙ্গুলির সাথে আর একটা আঙ্গুল এরকম। দেখে ও প্রায় সময় ঋতিক রোশনের সিনেমা দেখতো এবং ভাবতো যে ওইটা। তখন হঠাৎ করে ওর বড় বোনকে বলে ফেলেছে, আপা আমি না প্রায় সময় এরকম স্বপ্ন দেখি। এখন তখন বড় বোনটা খুব অফ হয়ে যেত, ভাবতো যে আম, ওকে কি তাহলে সেই জ্যোতিষীর কথাই টানতেছে। এখন সংসার হয়েছে হয়েছে দরকার কি এসব, সে ওটা ভুলে যাওয়ার জন্য বারবার করতো, বলে ওটা তোমার কল্পনা, ওটা কিছু না। কিন্তু যখন মেয়ে দেখে ফেললো যে হ্যাঁ শুভর হাতেও 6টা আঙুল, তখন মেয়ে আর নিজেকে স্থির করে রাখতে পারলো না। সে তখন তার ওই আম, জিনিসটাই বারবার মনে ওঠায়। কিন্তু মেয়েটার হাজবেন্ড অত্যন্ত ভালো এবং সে আহ, চাঁদকে ভালোবাসে। কিন্তু চাঁদ বরাবরই বিয়ের প্রথম থেকেই হাজবেন্ডকে খুব ভয় পেত। কেন ভয় পেত সেটা আহ, তো আর বলতে পারবো না। ভয় পেত, এটা মেয়ের নিজস্ব হয়তো কোনো ব্যাপার, কিন্তু মেয়ের শ্বশুর শাশুড়ি মেয়ে বউকে খুব ভালোবাসে। কেন ভালোবাসে? মেয়ের ননদের একবার কিডনির সমস্যা হয়, তখন কিডনি দিয়ে ননদকে বাঁচায়। এর জন্য এই পরিবার মেয়েটার প্রতি খুবই লয়াল। আবার একবার যখন খুব কষ্টের সমস্যা হয় তখনও দেখা যায় মেয়ে ব্লাড দিয়ে এদেরকে বাঁচায়, যার কারণে মেয়ের প্রতি এরা খুব লয়াল। এবং শাশুড়ি যখন মারা যায় তখন ছেলেকে বলে যায়, বাবা তোকে কোহিনূর দিয়ে গেলাম, তুই দেখে রাখিস। এই আহ, আহ, তাদের জয়েন্ট মেয়ের চাঁদের জয়েন্ট ফ্যামিলি, কিন্তু কিন্তু তারপরও এই জয়েন্ট ফ্যামিলির মধ্যেও যে চাঁদ ফোনে কথা বলে বা সেই ছেলে যে তার সাথে এতটা ইনভলভ, এটা কেউ বুঝতে পারে না, কারণ এখানে কেউ না কেউ তাকে হেল্প করে। সেই হেল্পের মধ্যে একজন হচ্ছে আমি। আমি হচ্ছি তার পার্মানেন্ট নার্স নার্গিস। মাঝে আচ্ছা। মধ্যে আমি হেল্প করতাম, ধরেন আমি ম্যামের চুল বাঁধতেছি সেই সময় ফোন করলো, ঠিক আছে কথা বলো, আমি আশপাশ পাহারা দিতাম। কারণ আমার কাছে এটা মনে হতো যে আমি এরকম অদ্ভুত ভালোবাসা আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ। আর চাঁদের মতন এরকম একটা মহিলা আমি মনে হয় আমার নজরে কোনোদিন আসে নাই, যে এত ভালো, এত পোলাইট এবং এত মানুষজন নিয়ে থাকতে পছন্দ করে। মহিলার ধরেন গাড়ি বাড়ি ছিল, তারপরও তার ইচ্ছা ছিল সে একটু রিক্সায় চড়বে, তারপরও তার ইচ্ছা ছিল সে একটু ফুচকা খাবে, তারপরও তার ইচ্ছা ছিল ছেলে মেয়ে নিয়ে ঘুরবে, পার্কে মজা করবে, করবে। কিন্তু তার হাজবেন্ড এগুলো পছন্দ করতো না, সে একটু দাম্ভিক ছিল। সে গাড়িতে গাড়িতে ঘুরতো। এবং দেখা যেত যে ওই যখন শুভর সাথে কথা বলে তখন এটা বলতো, বলার সময় শুভ আবার বলতো ঠিক আছে তোকে আমি নিয়ে মোটর সাইকেলে ঘুরবো, তোকে আমি এটা করবো ওইটা করবো হেন করবো তেন করবো, সব বলতো। এবং এই জিনিসগুলো ওর শুনতে শুনতে ওর ভিতরটা খুব একটা নরম হয়ে যেত, সফট হয়ে যেত। এখন যেহেতু আমি একজন নার্স, আমি তোকে বলতে পারি না কিছু, তবুও বলেছি যে ম্যাম শুনেন একটা কথা বলি। যারা এত সুন্দর করে কথা বলে নরম করে তারা কখনো না কখনো ওই বউয়েরই করবে, দেখবেন তখন আপনাকে আর করবে না। তখন ম্যাম বলতো হুম। আমার তো আর ওর বউকে নিয়ে সমস্যা নাই, ওর সাথে তো আমি ঘর বাঁধতে যাচ্ছি না, ও আমার ফ্রেন্ড, ফ্রেন্ড হয়ে এভাবে সুন্দর কথা বলবে এটাই আমার কাছে ভালো লাগে। এরকম করতে করতে তখন একদিন বলল কি জানিস, তুই তোকে না, এবং এই কথাগুলো যে হতো শুভ যে কথা বলতো সেটা ওর বন্ধুদের সাথে, এবং আমি নিজে কতদিন দেখেছি যে ওইভাবেই কথা বলতো, ওইভাবেই হতো। আমি আড়ালে থাকলেও আমি দেখেছি যে না, দুজনের ভিডিও কলে হলেও ওভাবে কথা হতো। এবং দেখা যেত যে নানান ভাবে এরকম কথা হতো, এবং তার মধ্যেই কখন থেকে বলে উঠতো যে আমার হাতটা খুব খালি। যেই বলতো আমার হাতটা খালি তখন বলতো যে ঠিক আছে আমি আবার টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ওই শুভ ছেলেটা বলতো যে আমার হাত খালি। হ্যাঁ, হ্যাঁ। বলতো হাত খালি। এবং শুভর যে মেয়ে মাহিরা তাকে ও চাঁদ অসম্ভব ভালোবাসতো, এবং মাঝে মাঝে বলতো কি মাহিরার স্কুলের বেতন দিতে হবে, কোচিং এর ফি দিতে হবে, এখন আমার সমস্যা। ও ছেলেটা রাজনীতি করে, তো রাজনীতি করে তখন ধরেন ওরা বিএনপি করতো, এজন্য ওদের আওয়ামী লীগের ওই সময়টায় ও নাকি খুব অসুবিধা ছিল, যার কারণে ওর হাতটা খালি। তো বলতো এক সময় আমার হবে তখন তোকে দিয়ে দেবো, তো ও বলতো যে চাঁদ আবার বলতো আমার এগুলা লাগবে না, আমি কাউকে ধার দেই না, আমার দিলে এমনিতেই দেই, তোর এটা এমনিতেই, তুই এটা করিস না। কয় তুই এত মহান কেন, তুই এত ভালো কেন? গাধা বলে ডাকতো, তুই তো আসলে একটা গাধা।
এদিক থেকে ওই ছেলে মেয়ের কথাও বলতো। ছেলে মেয়েও ওইভাবে ইয়ে হতো। কিন্তু ছেলে মেয়েও জানতো যে মায়ের হয়তো খুব ঘনিষ্ঠ কোনো বন্ধু তার সাথে কথা বলে। এটাই, এর থেকে বেশি কিছু না। তো ইন দ্য মিন টাইম মেয়েটার আস্তে, আস্তে স্মৃতি আ মানে চাঁদের আস্তে, আস্তে স্মৃতিটা লোপ পেতে থাকে। এবং তখন ও যে ওই ছেলের সাথে দেখা করে, ছেলেকে যে আংটি পরায়, ছেলেকে যে আ বিভিন্ন গিফট করে, হেন করে, তেন করে, ছেলের মোটরসাইকেলে চড়ে যে ঘুরেছে, এসব কিছু ওর মেমোরি থেকে পুরাটাই আউট হয়ে যায়। এটাও আর মনে রাখতে পারে না। তো এটা যে মনে রাখতে পারে না সেটা ওই যে কথায় বোঝে এবং তখন ছেলেটা খুব আপসেট হয়ে যায় এবং ছেলেটা আপসেট হয়ে কোহিকে জিজ্ঞেস করে, "কহি আপি এরকম কেন? ও কেন আমার কথা মনে করে না?" তখন বলে কি, "তুমি কি জানো যে আমি ওর আপন বোন?" তখন বলে, কিভাবে?" তখন বলে, "হ্যাঁ, আমি হচ্ছি আপন বোন কিন্তু আমি তেজ্য বোন। কারণ যখন আমাদের ফ্যামিলিতে প্রেমের কোনো বিয়ের ইয়ে নাই, সাক আম জোর নাই। কিন্তু আমি ১৫ বছর বয়সে যখন আমি প্রেম করি তখন বাবা আমাকে তেজ্য করে দেয় এবং আমি সেই থেকেই আলাদা। কেউ জানে না যে ওদের আলাদা একটা বোন আছে। আচ্ছা, এইজন্য এই তো তোমাকে" আগে জানতো না। উনি তখন হ্যাঁ, ছোট ছিলেন। হ্যাঁ। ছোট ছিল বলতে তখন ওর জন্মই হয় নাই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো বলল যে এবং আপনি চিন্তা করেন যে সেটা শুভ ছেলেটা জানতেছে অথচ যার আপন বোন সে জানতে পারছে না। তখন বলল যে, আচ্ছা, "আপু আমি এটা আ কেন জানি আন্দাজ করেছিলাম যে কারণ আপনি এত ওকে সাপোর্ট করেন আ এবং আমাকেও আপনি এত ভালোবাসেন। আমি এটা ভাবছিলাম যে আপনি হয়তো ওদের ফ্যামিলির কেউ একজন। এটা আমি আন্দাজ করতে পেরেছিলাম।" তখন বলল যে, "ঠিক আছে তুমি এটা বলো না। কারণ ও হচ্ছে এমন একটা মেয়ে ও যদি জানে যে আমি ওদের বোন তাহলে আমাকে যেভাবে হোক এটা নিয়ে একটা বিশাল কাহিনী ঘটিয়ে ফেলবে এবং সেটা সবাই করতে বাধ্য হবে। কারণ ও এরকম একটা মেয়ে। তখন বলছিল যে, "আপু না জানলে কষ্ট পাবে না?" কয়, "তার জানলে যতটা কষ্ট পাবে তার থেকে না জানুক সেটাই বেটার।" তো ঠিক আছে এভাবেই চলতে থাকে। চলতে থাকলে এবং ওদের মধ্যে ঘনিষ্ঠতা এত হয় যে প্রত্যেকটা পদক্ষেপে কুহিকে ডিস্টার্ব করে যে, "আপু ও কোথায়? আমি ওকে পাচ্ছি না। আমি কেন ওকে পাচ্ছি না?" তখন বলে কি, "আজকে ওর একটু জ্বর হয়েছে।" মেয়েটার শারীরিকভাবে আস্তে, আস্তে কন্ডিশন খারাপ হতে থাকে। হুম, লাস্ট বার যখন ধরেন আ ডাক্তারের কাছে যায় তখন জানা যায় যে ওর ব্লাড ক্যান্সার। এবং এই আ ব্লাড ক্যান্সারটা যখন হয় আ এটা নাকি অনেকদিন আগে থেকে যেটা নাকি ফ্যামিলি ট্র্যাডিশন। কারণ যাদের নানি সে ব্লাড ক্যান্সারে মারা গেছেন। যাদের মা হচ্ছে স্টোমাক ক্যান্সারে মারা গেছেন। যাদের আরেকটা বোন আছে আ যেটা খুব অল্প বয়সে মারা গেছে ভূমি, সেও ক্যান্সারে মারা গেছে। পরে ডাক্তার বলছে যে এটা এই ডিজিজটা তাদের এই ডিজিজটা ফ্যামিলির জিন থেকে হয়। তো কথায়, কথায় এক কথায় ২ কথায় শুভকে এটা জানায় কহিয়াপা। যখন এটা জানায় শুভ নাকি খুব ভেঙে পড়ে। ওর বন্ধুরা বলে যে, "আপা এটা ওকে বলছেন কেন? ও তো এখন খুব মানসিকভাবে ডিস্টার্ব হয়ে গেছে। এখন খুব কষ্টে আছে বেচারা।" তো বলছে যে, "আসলে আমি বুঝতে পারি নাই। আ ঠিক আছে কোনো সমস্যা নাই। আমি আবার ওকে এটা বুঝায় বলব।" তখন বলত যে, "শুভ শোনো এটা নিয়ে করো না। কারণ ওর চিকিৎসা চলতেছে, ভালো হয়ে যাবে।" এখন শুভ কি মনে করেছে সেটা তো কহিয়াপি জানে না। ঠিক আছে? হুম। আ শুভ কি ভেবেছে যে অসুস্থ একটা মানুষ যদি এত চরমভাবে ভালোবাসে, লাস্ট মোমেন্ট এ সে ওকে লক্ষ্মী বউ বলে ডাকতো এবং ও চাঁদের ঘুমাতে খুব কষ্ট হতো। তখন দেখা যেত যে ওই বাণীগুলো শুনায়, শুনায় ঘুম পাড়াতো। ঘুম দিত। বলত কি, "তুমি ওকে একটু ফোন করো। ফোন করলে ও এই হবে।" এটা বললে এবং আমার হাসব্যান্ডও দেখতো যে না ঘুমিয়ে গেছে ভালোই তো। এবং হাসব্যান্ডটাও মাথায় হাত বুলাতো। হাসব্যান্ডটার ধারণা যে আমি মাথায় হাত বুলিয়েছি সেজন্য ঘুম পাড়িয়ে গেছে। কিন্তু এদিক থেকে যে সে এভাবে দূর থেকে যে সে এই কথাগুলো বলেছে তার জন্য যে ঘুমিয়েছে এটা উনি বুঝতে পারত না। আর উনি একটু কাজ নিয়ে ব্যস্ত থাকতো তো, এতই কাজ নিয়ে ব্যস্ত থাকতো যে এই কাজের শেষে যখন এসে দেখতো যে না বউ ঘুমিয়ে গেছে সেটা নিয়ে ডিস্টার্ব করত না। মাঝে মধ্যে আমাকে বলত যে, "ঘুমিয়ে গেছে তোমার ম্যাডাম?" "হ্যাঁ, ঘুমিয়ে গেছে।" আমিও আবার ওটা দেখতাম, খেয়াল করতাম। এভাবে রেখে, রেখে বেশ চলছিল। এবং বিশাল বড় ঘর তো আসলে ছেলেমেয়েরা যার, যার রুমে থাকতো। ওটা নিয়ে কোনো হতো না। এবং ওর ছেলেমেয়েরা খুবই ভালো, খুবই ব্রিলিয়ান্ট। ওরাও এটা নিয়ে এত করতো না। মা ভালো থাকুক, যেভাবে মা ভালো আছে সেভাবেই ভালো থাকুক। এটা নিয়ে কোনো করতো না। তো হুম। যখন ওর পায়ে দেখেন ভাগ্যটা কেমন? মানে পায়ে একটা সমস্যা ছিল। পায়ে সমস্যা ছিল লিগামেন্ট বাঁ পায়ের লিগামেন্টটা ছুটে গিয়েছিল। মেয়ে একসময় খুব ভালো নাচ করত। মানে চাঁদ খুব ভালো নাচ করত। কিন্তু শ্বশুর বলে গেছে যে, "না উম ভদ্র ঘরের বউয়েরা নাচে না।" ঠিক আছে? সে এখন নাচ ছেড়ে দিল। মেয়ে আচ্ছা, ম্যাডাম হ্যাঁ। তো এই যে এই সময়টা উনি এতটা অসুস্থ এটা ঠিক কত সালের হতে পারে? মানে কত সালের ঘটনা হতে অসুস্থ পারে? এখন এটা ধরেন এই সবই চলতেছে আপনার ২৫ মে থেকে এই পর্যন্ত। হ্যাঁ?
25 মে থেকে এই পর্যন্ত সব চলতেছে। শুভর সাথেও দেখা সাক্ষাৎ এই পর্যন্ত। আর আগের কাহিনীগুলা সব বলেছে। ধরেন কোহি আপিকে ধরে কোহি আপি যেহেতু এগুলা জানতো এবং হুম। তাদের ফ্যামিলির এগুলা জানতো। শুধু সে দূরে ছিল এবং সে একটু, একটু করে ওই শুভকে বলত যে, "তোমাদের মধ্যে এই কাহিনীগুলো ঘটেছিল।" আ আর শুভ সেটাকে কবজা করে শুভ চাঁদকে এমনভাবে বলত যে মানে ও পুরাটাই ওর প্রতি এতটাই হয়ে গেছে যে আ চাঁদ দুধ খেত না। হ্যাঁ? দুধ খাওয়াটা বড়লোকের মেয়েদের যা হয় আরকি বা বউদের যা হয়, দুধ খেতে চাইত না। কিন্তু ও ডাক্তার বলেছে যে তার দুধ খেতে হবে এবং এই দুধের জন্য তার মানে শক্তি করতে হবে। তখন দেখা গেছে যে শুভ বলত, "তুই যদি দুধ না খাস তাহলে আমি কিছু খাবো না।" এটা বলে, বলে ওকে খাওয়াতো এবং দেখা গেছে যে হ্যাঁ, এক পর্যায়ে দুধ খেত, খুব ইয়ে করত এবং সবকিছু ধরেন ওষুধ-টষুধ যা কিছু সব শুভর কথাই খেত। এবং শুভ বলত, "আমি তোর জন্য নাজমা পড়তে গেছি, আমি তোর জন্য এটা করতে গেছি, আমি এটা করছি" এবং এই নিয়ে ওদের সাথে কথা হতো। ইন দ্য মিন টাইম আমি একদিন দেখে ফেলেছি যে ফোনে কেঁদে ফেলেছিল। তখন চাঁদ জিজ্ঞেস করছিল যে, "তুই কাঁদছিস কেন?" তখন বলে যে, "কেন কাঁদছি বুঝিস না? তোকে কতদিন পরে দেখলাম। আম খুব মনটা খারাপ লাগতেছে তাই।" তখন আমার কাছে অবাক লাগতো যে একটা মানুষ এতটা ভালোবাসতে পারে? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ? তো ও ম্যামের স্কুলের মানে চাঁদের স্কুলের একটা ম্যাডাম ছিল, তার নাম ছিল সুমনা। আর ওই শুভর বউয়ের নামও সুমনা। তো ও প্রায় বলত কি জানিস না ও খুব ঝগড়া করে। তখন বলত ধর বউদের কথা বলতে হয় না। ও ঝগড়া করে তুই মনে হয় ওকে সময় দিস না। তুই মনে হয় ওর সাথে করিস না। কয় না, না ও আমার এখন হাতে পয়সা-টয়সা নাই তো সেজন্য আমার সাথে খুব করে আর প্রায় রাগ হয়ে মাহিরাকে নিয়ে চলে যায়। তখন বলত যে, "না তাহলে তুই ওকে বোঝা। আর মাহিরাকে নিয়ে চলে গেলে তুই থাকবি কিভাবে?" এবং চাঁদ এক পর্যায়ে তার মাকে মা হিসেবে ভাবতে শেখে। তখন বলে কি, "তুই আমার মাকে মা বলিস? আমার গর্বে বুকটাই হয়ে যায়।" আর জানিস সুমন ওকে এরকম করে। তখন আ আমা এক এম বসেছিলাম, ম্যামের চুল বাঁধতেছিলাম। তখন বলতেছে, হেসে দিয়ে বলতেছে, আমাদের স্কুলের ম্যাডামও আছে একটা সুমনা। ওটাও ওরকম হিংসুটে। সুমনা নামের মেয়েরা মনে হয় হিংসুটে হয়। নাম সুমনা অথচ মনটা দেখ কেমন।" এটা নিয়ে দুজনে আবার হাসাহাসি করত। তখন আমার খুব খারাপ লাগতো। আমি বলতাম কি, "আপা আ যে ভদ্রলোক তার বউ সম্পর্কে তোমাকে এভাবে কথা বলতে পারে, তার মানে এটা হচ্ছে সে চায় যাতে তুমি তার প্রতি বেশি ধাবিত হও। আমার ছোট মুখে বড় কথা।" তখন অবশ্যই বলতো, এটা "না রে" ঠিক বলছেন আপনি। হ্যাঁ, তখন বলতো, "না রে এভাবে বলিস না। ও তো আমার বন্ধু ভেবে বলেছে।" বলে, "আপা বন্ধু ভেবে বলল, আপনি কি কখনো আপনার হাসব্যান্ডের কথা এভাবে বলেন? আ কিন্তু দেখেন ওর বউয়ের কথা কি সুন্দর অনায়াসে বলতেছে, ঝগড়া করে, এটা করে, ওইটা করে। এগুলা ঠিক না।" তো এক পর্যায়ে বলতেছে যে ওই শুভর বোনেরও ক্যান্সার। সে আমেরিকায় থাকে। তার ২ ছেলে-মেয়ে। ওই বোনের সাথেও গল্প করেছে। কি গল্প করেছে সেটা আবার ওকে ভিডিও করে পাঠিয়েছে। সেটা হচ্ছে বলেছে, "আমি আমার নীল শাড়ি পরা মেয়েকে পেয়ে গেছি। সে আমার হাত ধরেছে। সে আমাকে বলেছে, 'শুভ আমি আছি, তোমার কোনো চিন্তা নাই।' নানাবিধ কথা। ধরে নেন যে একটা প্রেমের বন্ধুত্ব হলে কি হতে পারে? হুম। সবকিছুই এদের মধ্যে বলা চলত। এবং তবে এটা পাশে ঠিক বসে হচ্ছিল না। হ্যাঁ, তবে ভাইয়া? এটা ঠিক হচ্ছিল না। হ্যাঁ, শুনেন ঠিক হচ্ছিল না। তো এরকম হতে, হতে যখন মেয়েটা বলল কি যে, "শোনো আ এখন না আসলে আমরা অনেক পর্যায়ে চলে গেছি। এটা থেকে আমাদের দূরে যাওয়া উচিত।" আ তখন বলল, "তুই এত বেইমান কেন? তোর আগে মনে ছিল না?" বলে, "ওমা এটা বেইমানের কি হলো? তুমি তোমার ঘর সংসার নিয়ে থাকো, আমি আমার ঘর সংসার নিয়ে থাকি। আ এগুলা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।" বলে, "না, তুই আর আমি বন্ধু। আমি যদি তোকে না পাই দুনিয়া জ্বালায় দিব। আমি যদি তোকে করি তাহলে এটা করব, ওইটা করব। আর তোর না আমার আঙুল খুব পছন্দ তাহলে আমি আঙুল কেটে তোকে দিয়ে দিব।" এইটা শুনে মেয়েটা আরো কষ্ট পেত। তখন ও আবার কহি কি যে বলতো, "আপা এরকম কেন?" তখন বলে, "কিরে তুই এরকম কেন? কেউ না জানলেই হইছে। তোরা ২ জনের মনে, মনে তোরা ইয়ে থাক, বন্ধু থাক। আ এমন তো না যে এটা তোমাদের বাইরে প্রকাশ পাচ্ছে বা তোমরা ঘর সংসার করতেছো, তা তো আর না। তোমরা এভাবে ভালো থাকো।" তখন মেয়েটা আবার ভাবতো, "আসলেই তো, আ এটাই তো। তাহলে থাক।" তখন আবার বলতো, "না রে শুভ, ঠিক আছে, কথা বল।" বা হেন-তেন। ও আবার ভাবতো ছেলেটা যদি এটা করে ফেলে ছেলেটা আবার গান শুনাইতো যে, "আমি যদি তোকে না পাই তাহলে রাস্তায়, রাস্তায় পাগল হয়ে ঘুরবো।" এরকম করে বলত। বলতে তখন বলত যে, "না তোর এবার এবার আবার মেয়েটা স্বাভাবিক করে ফেলত। তখন বলত যে, "এক কাজ কর, তোর ফ্যামিলির সাথে আমাকে পরিচয় করায় দে। যেমন তোর মা, তোর বোন, তোর ইয়ে, তাহলে আমাদের মধ্যে রিলেশনটা অন্যরকম হবে।" তখন বলত, "আচ্ছা ঠিক আছে দিব।" এই দিব করতে, করতে যায় না। আর এদিক থেকে ম্যামের স্মৃতিশক্তি আস্তে, আস্তে লোপ পেতে থাকে। সে এখন প্রায় ভুলে যেতে থাকে যে তার ঘরের ফ্যামিলি মেম্বার কয়জন, কে সমস্ত অনেক কিছুই সে ভুলে যায়।
আল্টিমেটলি যখন ভুলে যায় তখন দেখা যায় যে ওনার হাতের যেমন সে টাকা পয়সার হিসাব রাখতে পারে না, তার গায়ে প্রায় জ্বর থাকে। তখন ডাক্তার বলে যে ওর আসলে আস্তে, আস্তে মেমোরি লস হয়ে যাচ্ছে। এখন সেজন্য আপনাদের সবসময় ওর সাথে হাসিখুশি থাকতে হবে। ও যেটা চায় সেটা করতে হবে। তখন ওই কহি আপি চিন্তা করত যে থাক। কহি আপি আবার ওর হাসব্যান্ডকে বলত, চাঁদের হাসব্যান্ডকে বলত যে, "বাবা আ ও যেটায় খুশি চায়, যেটায় ভালো থাকে সেটাই থাকুক।" সবাই সেটা মনে করত। ছেলে-মেয়েরাও সেটা মনে করত। এবং দেখা যেত যে না ওই ছেলে ফোন করে যখনই বলত, "তুই কি ওষুধ খেয়েছিস? তুই কি এটা করেছিস?" রাত ১২ টার সময় একটা ওষুধ খেতে হতো। ওটা আবার ও মনে করিয়ে দিত। কিন্তু এক পর্যায়ে দেখা যেত যে ও ফোন ধরার মতনও ক্যাপাসিটি তে নাই। মানে ম্যামের শরীরটা এত দুর্বল হয়ে গেছে। তখন দেখা যেত আমি ধরতাম। আমি আবার বলতাম যে, "হ্যাঁ, ঠিক আছে। আমার সাথেও ২-১ বার কথা হয়েছে।" ওই শুভ ছেলের। তখন আমি বলতাম যে, "হ্যাঁ, ঠিক আছে ম্যাম খেয়েছে, আমি বলে দিচ্ছি।" তখন সে আবার দেখতাম ওপাশ থেকে আমি বুঝতে পারতাম যে খুব ইমোশন হয়ে যাচ্ছে। তখন আবার বলত, "একটু খেয়াল করবেন, হ্যাঁ?" তখন আমার আরো খারাপ লাগতো যে একটা মানুষ এত দূর থেকে এভাবে বলতে পারে যে, "একটু খেয়াল করবেন।" তার মানে আসলেই খুব ভালোবাসে। যাক এ ভালোবাসা বেঁচে থাকুক। কেউ না জানুক, আমরা জানি। বেঁচে থাকুক। সব ভালোবাসা তো আর ঘর বাঁধার জন্য হয় না। কিছু, কিছু ভালোবাসা এরকম থাকতে হয়। থাক কিচ্ছু হবে না। এভাবে আমরাও আবার লুকায়ে যেতাম। ম্যাডামের একদিন কপাল কেটে গিয়েছিল। অ সেটা মনে হয় কহিয়াপি বলেছে। উনি অস্থির হয়ে গেছেন। "আপু এটা কেন? কিভাবে হলো?" আবার ডাক্তার বলেছে তুলসী পাতার রস খেলে আম গলার প্রায় গলা বসে যেত। তখন বলত যে, "আমাদের এদিকে অনেক তুলসী পাতা হয়, আমি পাঠিয়ে দিব।" এটা নিয়ে হাসাহাসি করত। যে এ ছিল এমন পাগল যে অত দূর থেকে তুলসী পাতা ঢাকায় পাওয়া যায় না? এরকম নানান কথায় নানা ইসে আমরা অনেক সময় পাজলড হয়ে যেতাম যে একটা মানুষ এত ভালোবাসে কিভাবে? আ যাই হোক ঠিক আছে সে বাসতে পারে বাসুক। মানে একটা সেকেন্ডও আ আ মানে কোনোভাবেই আপনি ভাবতে পারবেন না আমরা তো স্বচক্ষে দেখেছি। আ বুঝতেই পারি না যে জীবনটা এমন হয়ে যাবে। তো এক পর্যায়ে আম কিসের জন্য জানি বলে যে ঠিক আছে তখন আমরা সবাই একসাথেই ছিলাম। হুট করে বলে যে, আ "আমার না এখন কেন জানি ভালো লাগতেছে না। আমি এখন কথা বলতে পারতেছি না।" জাস্ট এটা বলেছে। বলার সাথে সাথেই ছেলে নাকি ফোন রেখে দিয়েছে এবং কতক্ষণ পরে ছেলের বন্ধুরা বলতেছে যে, ম্যাডাম কি বলেছে? ও হাত কেটে ফেলেছে।" এটা হুম, বলাতে কহিয়াপির খুব লেগেছে। যে, "কেন তুই এটা করতে গেলি? কেন তুই এটা বলতে গেলি?" ও কহিয়াপা আবার এখন এদের বাসায় থাকে কেন? আ মাঝখান থেকে শুনেন কেন থাকে? আ হয়তো ছেলের বাড়ি থেকে কেউ কিছু জেনেছে বা কিছু। তারা ছেলেরা একটা ফোন নাম্বার প্লাস কিছু ছবি পাঠিয়ে দিয়েছে কহিয়াপিরে। পাঠিয়ে দিয়ে বলেছে যে, "আপনি কেন একজন বয়স্কা মহিলা হয়ে ২ জন স্বামী-স্ত্রীর মাঝে এসব করতেছেন? আপনি কি জানেন? এই ছবি দেখে কি মনে হয় যে ওরা অসুখী?" তখন কহিয়াপা আবার চিন্তা করে যে এটা কিভাবে মিনিমাইজ করে সে আবার এটা গায়ে না লেগেই বন্ধুদের বলে। ওই শুভকে না বলে শুভর বন্ধুদের বলে। বলে কি, "হ্যাঁ, এটা যদি শুভ জানে তাহলে যে পাঠিয়েছে তাকে খুন করে ফেলবে। তার নাম বলেন, তার ঠিকানা বলেন, কে?" তখন কহিয়াপা বলে কি, "না, না কোনো ফোন নাম্বার নাই। জাস্ট একটু প্রাইভেট ফোনে ফোন করেছে।" সে ভয় পেয়েছে যে না ছেলে যদি এরকম কিছু করে ফেলে তাহলে সেটা সমস্যা। এটা যখন বলা হইল তখন বলল যে, "ঠিক আছে তোমরাই শুধু শোনো, শুভকে আর বলতে হবে না।" তো তখন এটা কহিয়াপার ফ্যামিলিতে একটা প্রবলেম হইছে। তখন কহিয়াপা রাগ করে চলে আসছে। বলে, "ঠিক আছে আমি তাহলে এখন বালিদের বাসায় থাকবো।" এটা হচ্ছে তাদের হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে রাগারাগি করে এখন কন্টিনিউয়াসলি উম চাঁদের বাসায় থাকে। এবং এরাও একটু খুশি কারণ সে দেখাশোনা করতে পারে ভালো, সে মিনিমাইজ করতে পারে ভালো, সে ইয়েটা করতে পারে ভালো। এইজন্য এ বলছে যে, "ঠিক আছে থাকুক।" তো থাকতেছে আর তারও একটা ছেলে অনেক বড় বিয়ে-শাদী করেছে। তারা থাকে এজন্য আপার প্রতি অতটা নাই। যদিও তারা একসময় প্রেম করে বিয়ে করেছিল। কিন্তু এই নিয়ে ওরকম নাই। আর আমাদেরকেও ভাল লাগে যে ঠিক আছে থাকুক। এত বড় বাড়িতে থাকলে কিছু হবে হুম, না। এবং এটা চাইতো। তা হঠাৎ করে যখন ক্যান্সারের ইয়েটা ধরা পড়ল এবং এটা বলল, হাত কেটে ফেলল নানান কাহিনী। তখন বলল যে, "বাবা তুমি এটা কেন করেছো? কাজটা ঠিক করো নাই।" তখন আমি পাশে বসা, আমি বলতে গিয়েছিলাম যে, "আপনার ফ্যামিলি থেকে এরকমই আসছে।" কিন্তু আমাকে বলতে দেয় নাই। ঠিক আছে বলতে দেয় নাই বেশ ভালো হুম, কথা। ম্যাডাম ততক্ষণে মানে তার অবস্থা তো দিন, দিন খারাপ হতে থাকে। তখন বলে যে, "কি অবস্থায় আছে এখনো?" বলে, "না ভালো আছে।" কিন্তু বলে যে, আ "ওর চিকিৎসার জন্য আমেরিকা যেতে হবে। আ সেজন্য আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। ওর বোন মেরু চেঞ্জ করতে ট্রান্সপ্লান্ট করতে হবে।" তো বোন মেরু ট্রান্সপ্লান্ট করবে। ওই যে বোনকে বিয়ে দিয়েছিল ২ জন একসাথে ছিল চাঁদ আর বালি যার নাম চেঞ্জ হয়ে গেছে। ওই সেই বোন যে জীবিত এটা ও জানে না। মানে আমাদের ম্যাডাম জানে না।
চাঁদ জানে না। সে জানে যে তখনই মারা গেছে। ওইটা নিয়ে সে আর ঘাটে না। কিন্তু সে যে জীবিত, সে যে দেশের বাইরে আছে এটা আ জানে না। বরঞ্চ প্রতিবার যে তার মৃত্যুবার্ষিকী সে পালন করে এটাও জানে। কারণ তখন তাদের মধ্যে একটা শারীরিক নাকি সমস্যা হতো। ধরেন সেটা চাঁদের চাঁদের হতো না। মানে আমাদের ম্যাডামের যদি জ্বর হতো তাহলে তার সমস্যা হতো। কিন্তু তার কিছু হলে আমাদের ম্যাডামের সমস্যা হতো না। তো এই আ ইয়েতে জানা গেছে যে তার যে মেয়ে, সেই মেয়ের যে বোন মেরু এই আমাদের ম্যাডামের বোন মেরুর সাথে ম্যাচিং হয়েছে। তার মেয়ের নাম হচ্ছে রূপকথা। এই রূপকথা নামটা শুনে হঠাৎ করেই এদের ইয়ে শুভ হঠাৎ করে বলছে যে রূপকথা এরকম বোন মেরু দেবে। তখন রূপকথা বোন মেরু দেবে এই কথাটা শুনে তারা হয়ে গেছে। কোহিনূর আপাও একটু ভয় পেয়ে গেছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে, "কহি আপু কেন?" বলে কি যে আমাকে ফোন করেছিল সে অ ফোনের মধ্যে আমি কেমন জানি শুনে ফেলেছিলাম, "এই রূপকথা এদিকে আয়।" আমি এই বিষয়টা বুঝলাম না। আ আর আমিও তো জানতাম না যে চাঁদের ওই বোনের মেয়ের নাম রূপকথা। কারণ আমার তো আর ফ্যামিলির সাথে ওভাবে রিলেশন নাই, এজন্য জানতাম না। বেশ ভালো কথা জানতে না বা কিছু। কিন্তু এই নামটার মধ্যে এলো। তখন আ কহি আপা জিজ্ঞেস করল শুভকে যে, বাবা তোমাদের মধ্যে কেউ রূপকথা আছে?" তখন বলল যে, "হ্যাঁ, কেন কি হইছে?" "আমার বড় মেয়ে রূপকথা।" তখন বলে, "তোমার বড় মেয়ে রূপকথা তুমি না বলছো তোমার একটা মেয়ে মেয়ের নাম হচ্ছে মাহিরা। তো বড় মেয়ে রূপকথা আবার কিভাবে হয়?" বলে, "আপু কিছু মনে করেন না। আমার সাথে যার বিয়ে হয়েছে ওর আগে একটা বিয়ে ছিল। সেই বিয়ে সেই ঘরের মেয়ে হচ্ছে রূপকথা।" তা রূপকথা হচ্ছে অনেক বড়। তখন কহিয়াপি বুঝতে পারে যে তাহলে সম্ভবত ওর বউ কাউকে দিয়ে এই জিনিসটা পাঠিয়েছে এবং যখন পাঠিয়েছে বা কথা বলছিল তখন হয়তো রূপকথা সাউন্ডটা চলে আসছে। রূপকথা ওদের ঘরে ছিল। তখন শুভ জিজ্ঞেস করল, "কেন আপা এটা কেন বলছেন?" বলে, "না, না এমনিতেই কিছু না।" কারণ সে বলতে চায় না। সে চিন্তা করছে এখন যদি আমি এটা বলি তাহলে ওদের সংসারে একটা সমস্যা হবে। বলে, "না, না কিছু না।" মানে চিন্তা করে দেখেন যে ওর পরিবারটাকে সেভ করার জন্য সবাই কিন্তু এদিক থেকে রাজি। মানে তারা চায় যে হুম, এটা ওরকম হোক এবং শুভর কোনোভাবে সমস্যা হোক এটা তারা চায়ই না। হ্যাঁ। হ্যাঁ, ওকে সেভ করে। বলে, "না, না কিছু না। এটা কোনো ব্যাপার না।" তো যাই হোক ওদিকে হয়ে এটা বলার পর বলে, "না আপাও বলেন।" তখন বলে, "ওরে বেটা না। কারণ ওর বোনের এক মেয়ের নাম রূপকথা তো। তা সেইজন্য আমি চিন্তা করলাম যে রূপকথাটা নামটা কেন আসছে সেজন্য। আর কোনো ব্যাপার না।" তা ও হয়তো ওর মাথায় এটা ঘুরতে থাকে বা কিছু। ও আবার আমাদের ম্যাডামকে ফোন করে বলে যে রূপকথাকে। তখন বলে, "রূপকথা তো আমার বোনের মেয়ে, যে বোনটা মারা গেছে ওই বোনের মেয়ে।" হঠাৎ করে বলল যে, "ও আচ্ছা তাই? কিন্তু কহি আপা এটা আমাকে কেন বলল?" তখন ওকেও বলে এবং ও কিন্তু ম্যাডাম কিন্তু জানতো না। ম্যাডামকে তখন বলে। বলার পর যখন ওই ছবিগুলো আবার আমাকে দেখায়, আম কহি আপু যে এই ছবিগুলো পাঠিয়েছে তখন আমার খুব মাথাটা হয়ে যায়। যে আরে আমি তো এই মেয়েকে চিনি, এই মহিলাকে চিনি। এই মহিলা এই ভদ্রলোকের বউ হতে যাবে কেন? তখন আমার মাথার মধ্যে খেলে যায় বিষয়টা কি? আমি তো একে চিনি আরেকজনের বউ হিসাবে। আম মানে খুব আমার লাগে। তখনই আমি বুঝতে পারি যে কিছু একটা সামথিং রং। যে এদের মধ্যে কোনো একটা নিয়ে বা কিছু নিয়ে হয়তো ও আরো পাজল সেজন্য হয়তো এর সাথে এরকম করে। তখন আমি কহি আপাকে গিয়ে বললাম যে, "আপা ম্যাডাম যদি বলে থাকে যে না তোর সাথে এখন আর আমি এ নিয়ে আগাতে চাই না তাহলে ম্যাডাম ওইভাবেই থাকুক। আপনি আর এর ভিতরে কিছু বলেন না। যদি সরে যায় যাক।" আম কিন্তু কেন জানি আপা তখন আমার প্রতি একটু ছিল যে এরকম কেন বলল? এবং সেটা হয়তো এখন আমারও কিছুটা দোষ, আমারও কিছুটা ভয়। কারণ লাস্ট মোমেন্ট যখন আবার ম্যাডামের একটু সেন্সটা ফেরে, তখন হয়তো আরো কিছু টাকা চায়। টাকা চায় কিন্তু টাকা যখন চায় তখন তো ম্যাডাম এই টাকা সম্পর্কে আর কিছু দিতে পারে না, বলতে পারে না। সে তো এখন অন্য মাইন্ড তার অন্যরকম হয়ে গেছে না? তার হাতে টাকা নাই থাকলে। তখন আমাকে ডেকে বলল যে, আ আমার পায়ে যে ইনজেকশনটা দেওয়া হয়, ওই ইনজেকশনটার দাম কত? তা আমি বললাম যে, ম্যাডাম ওটার দাম ৳৩,৫০০।" তা বলে যে, "৩.৫" মানে ম্যাডামের ওরকম টাকার যে অঙ্কটা ওটাও সে ভুলে যায়। বলে, ৳৩,৫০০ য় কয়টা নোট হয়?" তা আমি বললাম যে, "যদি ৳১,০০০ র নোট হয় তাহলে ৩ টা হয়। আর যদি খুচরা, খুচরা হয় তাহলে অনেক হবে। কেন আপনি এগুলা বলছেন?" তখন খুব কাছে ডেকে আমার মাথায় হাত দিয়ে আমার ছেলেও আমার সাথে থাকে। ৬ বছরের ছেলে। ছেলের মাথায় হাত দিয়ে বলল যে, "তুই এটা কাউকে বলবি না। তুমি এই টাকাটা এই নাম্বারে পাঠিয়ে দাও।" তখন আমি চিন্তা করলাম যে এটা কিভাবে সম্ভব? কারণ ওই ইনজেকশনটা আমিই পুশ করি। এখন ওই ইনজেকশনটা যদি দিতে না পারি তাহলে এটা কিভাবে হবে? এটা তো হুম, মারাত্মক একটা এটা করা যাবে না। এবং আমি এটা পারব না।
তখন সে বলল যে, "না, তুই যদি এটা না করিস আমার মাথার কিরা, তোর ছেলের কিরা, তাহলে কিন্তু আমি ছাদ দিয়ে লাফ দিব।" তো এটা আপনাকে যেহেতু বলছে? হ্যাঁ, যেহেতু ম্যাডামের মেন্টালি অবস্থা এখন এরকম খারাপ, তখন চিন্তা করলাম যে হতেও পারে যদি আসলেই সে ছাদ দিয়ে লাফ দেয় তখন সেটা আরো মারাত্মক। তখন আমি আবার ম্যাডামকে বললাম যে, "ম্যাডাম, আ এটা বলতেছে আমি এখন কি করব?" কয়, "ঠিক আছে তোমাকে যেটা বলছে তুমি সেটা করো।" সে তখন স্কুলে ছিল। হুম? স্কুল থেকে আমাকে এটা বলেছে। তো আমি নিচে গিয়ে টাকাটা পাঠাই। কিন্তু আমার মনের মধ্যে একটু খুব খটকা জানেন। খটকার জন্য আমি ভদ্রলোককে বললাম যে, "ভাই আপনি যে ম্যাডামের কি হন আমি এত কিছু জানি না। তবে আমার খুব কষ্ট লাগছে আজকে এই টাকাটা দিতে। আপনি আর আপনার কোনো অসুবিধার কথা উনাকে বলেন না। কারণ উনি পারলে কলিজাটাও কাইটা আপনাকে দিয়ে দেয়।" আ এটা হচ্ছে উনার পায়ের ইনজেকশনের একটা টাকা। এখন আমি হ্যাঁ। কিভাবে ম্যানেজ করব আমি জানি না। তো আপনি আর উনার সাথে এটা যায়েন না। তখন উনি খুব এক্সাইটেড, "না, না, 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 না আমার টাকার সমস্যা মিটে গেছে। অসুবিধা নাই। ওটা হচ্ছে আমি আমার মোটরসাইকেলটা আম গ্যারেজে রাখছি। আমার মোটরসাইকেলটা গ্যারেজে রেখে আমি কিছু টাকা আনছি। না, না অসুবিধা না, অসুবিধা নাই। তুমি তোমার ম্যাডামকে দাও।" আমি বললাম যে, "আমি ম্যাডামকে দিব কিভাবে? আমি তো রাস্তা থেকে আমি তো বাইরের দোকানে আসছি। আপনি ম্যাডামকে বলেন না। কারণ ম্যাডাম আমাকে কিরা কেটে বলেছে। আ এটা যদি এখন ম্যাডামকে বলেন তাহলে ম্যাডাম আমার উপর রেগে যাবে। আমি শুধু আপনাকে জানাইলাম।" উনি দেখেন পট করে ঠিকই আমি বাসায় আসার আগে উনি ম্যাডামকে ফোন করেছে। ফোন করে বলে, "তুই এই কাজটা ঠিক করিস নাই। আর তুই নার্গিসকে কিছু বলবি না। আর আমার তো টাকার ব্যবস্থা হয়ে গেছে।" আপনি চিন্তা করেন, টাকার ব্যবস্থা যদি হয়ে গেছে, তাহলে তো তুই উম আমাকে যে বলছিস যে, "নার্গিস একটা নাম্বার দাও বা কারো নাম্বার দাও, আমি টাকাটা ফেরত পাঠাই।" তাহলে তুই তো জানিসই যে এই টাকাটা আমি আম অ ওষুধের ফার্মেসি থেকে পাঠিয়েছি এবং সেখান থেকে তোমাকে বারবার টাকানো পাঠানো হয়। তাহলে তুমি এখানে হ্যাঁ। ফেরত দিয়ে দিতে পারতা। কিন্তু কই তুমি শুধু বলেছ, "পাঠিয়ে দেই, পাঠিয়ে দেই।" কিন্তু তুমি আর এটা পাঠাও নাই। আ এবং তুমি তখন জানো যে ম্যাডামের পায়ের ইনজেকশনের ইয়েটা রেখে তোমাকে দেওয়া হইছে। তখন ও বলে যে, "শোনো বালি, আমি তোর ঋণ কোনদিন শোধ করতে পারব না। তুই এটা কি করলি? আমি জানিস আমার মাকে বলছি। তখন মা বলছে, 'তুমি কাজটা ঠিক করো নাই। তুমি এই মেয়ের হাত কখনো ছেড়ো না। তুমি আজকে যা নিয়েছো, নিয়েছো হয়তো আগেও নিতে পারো।' এবং তখন ম্যাডাম কাঁদছিল বলছিল যে, "ঠিক আছে তোর মাকে দিয়ে আমি কথা বলি।" তখনও কিন্তু মাকে দেয় নাই। কিন্তু ম্যাডাম মনে করেছে যে সত্যি হয়তো মাকে বলেছে। জানি না মাকে বলেছে কিনা বা কিছু জানি না আমরা। এটা কিভাবে কি হয়েছে তাও জানি না। তো এরপরে আ ম্যাডামের আ ফোনেও তো ওভাবে কথা বলা যায় না বা ম্যাডাম এখন ওভাবেই পারে না। কিন্তু ম্যাডামের ফোন যেহেতু লক করা, ওটা লক সিস্টেম কি জানি না। তো ম্যাডামের এক ভাসুরের ছেলের বউ আছে সে আইটিতে চাকরি করে। ম্যাডাম তখন পুরাই সেন্সলেস। ম্যাডাম এই পারিপার্শ্বিকতা কিচ্ছু জানে না। তখন দা আ বল ডাক্তার বলল যে, "উনার ফোনে কিছু থাকতে পারে যেটা আপনারা খুঁজে দেখেন। সেই অনুযায়ী আমি উনাকে ট্রিটমেন্ট করি।" মানসিক এটা মেডিটেশন করে, অনেক কিছু করে। কোন কিছুতেই ম্যাডাম মেমোরাইজ করতে পারে না যে সে কে। হুম? নিজের নামটাও বলতে পারে না। কোন কিছু না। কিন্তু সে শুভকে কিছু বলে না। সে সব ভুলে গেছে কিন্তু শুভকে বলে না। ম্যাডামের হাসব্যান্ডকে সে ডাক্তার মনে করে। ইন দ্য মিন টাইম ম্যাডামের মেয়ের স্কলারশিপ হয়ে গেছে। সে আমেরিকা চলে যাবে। আর এদিক থেকে এরাও প্রিপারেশন নিচ্ছে যে আমেরিকা গিয়ে যে হবে বোন মেরু ট্রান্সপ্লান্ট হবে। কোহিনূর ম্যাডামও তার সাথে যাবে। কিন্তু কোহিনূর ম্যাডামের করা নাই, পাসপোর্ট নাই। সে নিজের দেশ ছাড়া কোন জায়গায় যায় নাই। জীবনের এই ১ম এবং তারও খুব শখ যে ঠিক আছে এই সোর্স এ আমি যাই। তখন তার আবার যেহেতু ম্যাডামের হাসব্যান্ড খুব বড় পদে চাকরি করে এজন্য তার করতেও সমস্যা হয় নাই। পাসপোর্ট করতেও সমস্যা নাই। খুব দ্রুতই কোহিনূর ম্যাডামেরও পাসপোর্ট করা হয়ে গেছে। এখন তারা ঠিক হয়ে গেছে, যাবে। এই ঘটনাগুলো ঘটতেছে আপনার আ ডিসেম্বরে। ধরেন এই অসুবিধা বা ইয়েগুলা সব ডিসেম্বরে ঘটতেছে। তো ঘটার পরে হঠাৎ করেই আম মানে খুব দুর্বল হয়ে যায় যখন, তখন ওই ফোনটা খোলার কথা বলে এবং ফোনটা তখন ওই ম্যাডামের যে ভাসুরের আ ছেলের বউ সে আরকি ওটা খুলতে পারে। আর কেউ খুলতে পারে না। খুলে এই যে কাহিনীগুলা বলতেছি, এই কাহিনীগুলা সব আমরা ওই ফোনে পেয়েছি। ঠিক আছে? একজনের কথা, একজনের গান, একজনের কবে, কোথায় কি করেছে সব। তখন ওই আবার চিন্তা করছে যে এগুলা যদি অন্য কেউ দেখে ফেলে সমস্যা হবে। সে ঠাস করে ওগুলা সব ডিলিট করে ফেলেছে। কিন্তু ফোনের আ ইয়েটা হচ্ছে আ আপনার আ ৫-১-১৭ এই জিনিসটা কেন বুঝতেই পারে নাই। কেউ বুঝতে পারে না যে তার পাসওয়ার্ড কেন এটা? হুম? কোনোভাবেই করতে পারে না। কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারে না এটা কেন? খুব কোহিনূর ম্যাডাম আমার ম্যাডামের যে বড় বোন তাকে জিজ্ঞেস করে যে, "আচ্ছা এই নাম্বারটার মানে কি?"
17-তে কি এমন কাহিনী ঘটেছিল যেটা ওর ফোনের পাসওয়ার্ড। তখন বলে যে এখানে আরেকটা মিনিমাইজ আছে, সেটা হচ্ছে ওর একটা বাচ্চা হয়। যে বাচ্চাটা হওয়ার সময় আমাদের ওর ক্যান্সারটা ধরা পড়ে। কিন্তু ওই বাচ্চাকে বের করে আনার জন্য ডাক্তার আ উম ইয়েতে ইনকিউবেটরে রেখেছিল এবং ৫ মাসের মধ্যে বের করে রেখেছিল। ওই বেবিটা যা নাকি ম্যাডামের যার কোনোদিন বাচ্চা হচ্ছিল না, সেই বাচ্চা তাকে দিয়ে দেয় এবং দিয়ে দেওয়ার পরে সে ওই বাচ্চাকে নিয়ে দেশ ছেড়ে চলে যায়। আর ম্যাডাম নিজেও জানে, নিজে এটা জানে আ এবং তখন আ ওই বাচ্চার নামও দেয়। বলে কি, "আমি আমার বাচ্চার নাম দিয়ে দেই, বাচ্চা ছেলে না মেয়ে হয়েছে?" তখন বলে যে ছেলে হয়েছে। তখন বলল যে, "হ্যাঁ, তাহলে আমার ছেলের নাম হবে মাহির। তোমরা এই নামেই ডেকো।" এটা হচ্ছে আ আমরা কিন্তু কেউ জানি না। জানি না বলতে কোহিনূরও জানে না, আশেপাশের কেউ জানে না। এটা হচ্ছে ও ওরা বলেছে তাই। ইভেন ম্যাডামের যে আ ছেলে-মেয়ে আছে, মাঝখানে যেই বাচ্চাটা হয়েছে তারাও এটা জানে না। ভেবেছে যে মা অসুস্থ, অসুস্থ অবস্থায় কিছু একটা হয়েছে। সেটা তারা অতটা জানে না। তো এই কাহিনীগুলা হওয়ার পর তখন বলল যে বিষয়টা কি? আ তখন একে জিজ্ঞেস করল, শুভকে জিজ্ঞেস করল, "শুভ, আ ইয়ের ডেট অফ" কারণ মাহিরাকেও এত পছন্দ করে কেন? এই ফিলিংসটা কেন? তখন বলল, "শুভ, তোমার বাচ্চার ডেট অফ বার্থ কি ১৭ তে?" বলল যে, "হ্যাঁ।" "কেন আপা?" বলে, "১৭ মে তে?" বলল যে, "হ্যাঁ।" বলে, "কেন আপা?" বলে, "পহেলা মে?" বলল যে, "হ্যাঁ।" এখন এটা ধরেন এটাও কাকতালীয়? ওদের ডেট অফ বার্থ, বাচ্চার ডেট অফ বার্থ এটা কিভাবে সম্ভব? তখন বলল যে, "আপা এটা কিভাবে সম্ভব? কিভাবে পসিবল? আ এটা কিভাবে হয়?" তখন বলল যে, "দেখো হয়ে গেছে, এখন করার কিছু নাই। বিধির কি লীলা তাও তো আমরা জানি না। এখন কিছুই করার নাই। এখন জানি না কে" বলে কি, "তাহলে সেই বাচ্চা কোথায়?" কয়, "সেই বাচ্চা যে কোথায় তা তো এরা কেউ জানে না। তবে আ জালের বাচ্চা, যার এর জালের সাথে কথা বললে বা হলে হয়তো সেটা জানা যাবে। কিন্তু এই পরিবার সেটা চায় না। কারণ বাচ্চা দিয়েছে তো দিয়েছে। সেটা নিয়ে আর কোনো ইয়ে নেই।" তখন ও খুব কষ্ট পায়। বলে কি, "কি বলেন? একটা মেয়ে সে সারা জীবন শুধু দিয়েই গেল। এটা কেমন কথা?" বলে, "হ্যাঁ, ও এরকমই। ওর তুলনা ও নিজেই। এবং এজন্য ওকে সবাই খুব ভালোবাসে, সবাই খুব ইয়ে করে। আর তুমি ওর পাশ থেকে যেও না। কারণ ও তোমাকে যে পরিমাণ নির্ভর করে, আপু ওর তো কিছু মনেই নাই।" কয়, "হ্যাঁ, কিচ্ছু মনে নাই। কিন্তু তুমি মনে আছো।" এই বলতে, বলতে সবাই ঘরে আসছে। তখন চিৎকার করে উঠছে সবাই যে, "বিষয়টা কি? কি হলো?" আ এসে দেখে যে আমি দৌড়ে এসে দেখি যে ম্যাডাম তার হাত কেটে ফেলেছে। ওই যে মাথার মধ্যে একটা ঘুরেছিল যে শুভ ওর কথায় হাত কেটেছে, সেইটা তার মাথার মধ্যে ঢুকছে। এবং সে যেহেতু তার কাছে কিছু ছিল না, ওষুধের যে বোতলের মুখ সেটা দিয়ে হাতটাকে কিচিমিচি করে কেটে ফেলেছে। এবং ও তখন ওপাশ থেকে বলতেছিল, "আপু কি হইছে, কি হইছে?" বলে, "না কিছু না।" এবং তখন ম্যাডাম পুরা লাইফ সাপোর্ট এ চলে যায়। লাইফ সাপোর্ট এ চলে যায়, এভার কেয়ার এ থাকে এবং ওই এভার কেয়ার এর একই ৬ তলায় বেগম জিয়াও থাকে। সেই সময়কার কাহিনী। আ খুব অ অ মানে যন্ত্রণার ভিতর থেকে বেরিয়ে আসে এবং তখন বলে যে এরকম, "শুভ, আ ওর তো এখন এই সমস্যা। আ ডাক্তার বলেছে যে কি হবে না, না হবে জানা যায় না। তবে ও তোমাকে একবার দেখতে চায়। আমরা আমরা একটু আসতে চাই তো তোমাদের এখানে।" তো যাই হোক তখন বলে যে, "আমরা একটু আসতে চাই। আর জীবনেও তো আমি বাবার বাড়িতে আর আসি নাই। ওই এসেছি আর কোনদিন আসা হয় নাই। তো এখন যদি তোমার হাত ধরে একটু আসতে পারি।" তখন বলে যে, "আপু আমরাও তো অসুস্থ, আমার মা অসুস্থ। আমরা এখন খুলনা সিটি হসপিটালে আছি। আমার চিকুনগুনিয়া হয়েছে। আমার মা এরকম অসুস্থ। মায়ের অবস্থাও ঠিক বলা যাচ্ছে না মা কেমন আছে।" এই নানান কথা বলে। তখন বলে, "আল্লাহ এটা কেমন কথা? তাহলে ঠিক আছে আমরা প্রার্থনা করতেছি। ভালো হও, সুস্থ হও, ইয়ে হও।" এই বলতে, বলতে ধরেন ১৩ই ডিসেম্বর হয়ে গেছে। ১৩ই ডিসেম্বর হয়ে গেছে পর বলছে যে, "হ্যাঁ, ঠিক আছে আমরা আসছি। আ খুলনা থেকে আমরা বাগেরহাট আসছি।" তখন বলল যে, "ঠিক আছে বাবা তাহলে তোমার সাথে একটু দেখা করতে চাই এবং আমরাও তো আমেরিকা চলে যাচ্ছি তার আগে তোমার সাথে একটু দেখা হোক।" ছেলে কি মনে করেছে আমরা জানি না। আ এই ধরেন ২২শে ডিসেম্বর রাতে কহি আপা ফোন করেছে। ফোন করে বলতেছে যে, "এরকম আমরা আসতে চাই।" তখন বলে যে, "আপনি যার সাথে কথা বলতেছেন সে না, আমি ওর বন্ধু মাসুদ।" "কি হয়েছে? আপনি কেন বলেছেন যে বালি ম্যাডামের ক্যান্সার হয়েছে, বাঁচবে না? এখন সে পুরা আউট হয়ে গেছে ব্রেন। সে এখন রাস্তায়, রাস্তায় ঘোরে, সে মাতাল হয়ে গেছে, সে নেশা করে, সে হেন-তেন করে অনেক কথা এবং সেই নেশা করে সে এখন
আপনি আমাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরাইছেন। সে এখন আমাদেরকেও দেখতে পারে না। আ সে ফ্যামিলি থেকে ডিটাচড হয়ে গেছে। তার বউ তার সাথে ঝগড়া করছে। তার মেয়ে বলতেছে, "হ্যাঁ, বাবার কি হইছে? বাবা কেন এরকম হইছে? আ আপনি কেন এটা করলেন? আপনি কেন এটা বলতে গেলেন?" এখন পুরাই সে ব্রেন আউট হয়ে গেছে, নেশা করে। তাকে রিহ্যাব এ দিতে হবে। আর কোহিনূর আপাল কয়েকদিন ধরেই খুব অসুস্থ ছিল। যেহেতু ওই ছবিগুলো আসছে, তার স্বামীর সাথে তার একটা সমস্যা চলছিল এবং ম্যাডামের অবস্থা খুব খারাপ। এই সব মিলে সে পাজেল ছিল। সে তখন একটা চিঠি লেখে এবং চিঠি লিখে সে রাত্রে ঝিমায় পড়ে। বলে, "ঠিক আছে তাহলে বাবা কি আর করা, দেখা যখন হইল না।" কিন্তু উনি ওই কথাটায় খুব শকড হয় যে, "আপনার জন্য এখন এত বড় সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল।" শকড হয় এবং সে রাত্রে ধরেন এই কাহিনীটা আমরা পাশে কখন ছিলাম থাকতে হয়তো ধরেন আ ২টা-২.৩০টার দিকে উনি হার্ট অ্যাটাক করে মারা যান। যখনই কোহিনূর উনি মারা যান? হ্যাঁ, হার্ট অ্যাটাক করে মারা যান। মারা যান তখন তো বলা হয় ফ্যামিলিকে, ফ্যামিলি চলে আসে, তার হাসব্যান্ড আসে বা ছেলে আসে, ছেলের বউ আসে। এদিক থেকে সবার কাছে এটা একটা আশ্চর্য লাগে। এটা একটা কেমন আশ্চর্যের বিষয় না? যেটা কিভাবে সম্ভব? কোনো কথা নাই, সুস্থ মানুষটা এরকম। তখন ডাক্তার বলল যে হার্ট অ্যাটাক করেছে। কেন হার্ট অ্যাটাক করেছে, কিসের জন্য হার্ট অ্যাটাক করেছে এটা আমি জানতে পারি পরে। কারণ যখন ম্যাডামের চিঠি পাই। চিঠিতে সে লিখে যায় যে, আমি বুঝতে পারি নাই যে ও আসলে এরকম ইয়ে হয়েছে। আমার জন্য হেন হইছে, তেন হইছে" এসব লেখে এবং উনি বলে যে, "আমি শেষ বেতন তুলেছি। শেষ বেতন তোলার যে টাকাটা, সেই টাকাটা ২ জনকে আ অর্ধেক দিবা। আমার এবছরই বেতন বেড়েছে। ৳২০,০০০ বেতন হইছে। আগে ১৫,০০০ ছিল, এখন ২০,০০০ হইছে। ২০,০০০ এর ১০,০০০ ওকে দিবা, ১০,০০০ আমার ছেলেকে দিবা।" এটা উনার হাসব্যান্ডের কাছে লিখে যায় এবং ওই ওটা পাওয়ার পরে যখন আমি আবার লুকায় ফেলি যে এটা কেউ দেখবে বা কিছু একটা হবে। এই করতে গিয়ে হঠাৎ করে সবার দিকে তাকিয়ে দেখি যে ম্যাডাম ঘরে নাই। হ্যাঁ? নাই, আচ্ছা। নাই। খোঁজ। অনেক খোঁজ করা মানে হঠাৎ করে সে কোথায় গেল এদিকে মরদেহ পড়ে আছে আর ওদিকে ওটাও নাই। এটা কিভাবে সম্ভব? খুঁজতে হুম। সবাই হয়রান হয়ে গেছে। আ দেখা কিন্তু কে আর পাওয়াই যায় না। তখন আমার মাথার ভিতর একটা আসে। মানে হঠাৎ করে কেন জানি আমার মাথার ভিতর চলে আসে। কারণ ওই যে মহিয়াপা যে একটা চেক লিখে গিয়েছিল ২০,০০০ সেই চেকটা আমাকে রাখতে দিতে যেয়ে আমি হুট করে ওই আ ম্যাডামের কোটের পকেটে রেখেছি। কোটটাও দেখি না। তখন তো একটু শীতকাল তো কোটটাও দেখি না। তখন আমার জানি কেমন লেগেছে যে বিষয়টা কি হলো? এটাও নাই। তখন আমি খুব ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে গিয়ে তখন আমি স্যারকে বলতেছি যে, "স্যার আপনি একটু তাড়াতাড়ি কারণ আমি একটা জিনিস করে ফেলেছি। এরকম ম্যাডামের একটা ছিল। আপনি একটু ব্যাংকে বলে দেন।" কারণ ম্যাডামের কোটের পকেটে ওই ইয়েটা এবং আমি তাকিয়ে দেখছি যে আমার ফোনটা নাই। আমার ফোনটা নাই কিন্তু ম্যাডামের ফোন আছে। সবকিছু আছে। এই যে এখন যে কথা বলতেছি আমি এটা ম্যাডামের ফোন। আচ্ছা। তো আমার ফোনটা নাই অথচ ম্যাডামের ফোনটা আছে। সবকিছু ঠিক আছে। কি ব্যাপার? হইচই লেগে গেল চারিদিকে নেই। হঠাৎ করে আমি তখন আবার উনার যেহেতু শুভ ভাই ধরে না, সেজন্য আমি উনার বন্ধুদের মেসেজ দিলাম যে এরকম কহি আপা মারা গেছে। আর ম্যাডামকে পাওয়া যাচ্ছে না। আপনি একটা জিনিস খেয়াল করেন, যে কহি আপার সাথে তোরা কথা বলেছিস, শুভ কথা বলছে, যে কহি আপা তোদেরকে ছেলের মতন জানে এবং যেকোনো ওরা এতটুকু এটায় রেসপন্স করল না আমাকে। এবং এটা আমার খুব খারাপ লাগলো যে বিষয়টা কি? কোনো নাই কেন? হঠাৎ হুম। করে তখন খুব কষ্ট পেলাম আমি যে বলল না? তখন সন্ধ্যার দিকে ধরেন সন্ধ্যা হয়ে গেছে তখন আমি যাকে মেসেজ দিয়েছিলাম সে আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলে যে এরকম আপনার বলছে "আপনি কে?" তখন আমি বললাম যে, "আমি নার্গিস।" "ও আচ্ছা। আ কহি আপা মারা গেছে আমরা দুঃখিত। আ কিন্তু আপনারা কি জানেন যে আপনাদের ম্যাডাম বাড়িতে আসছে এবং সেটা শুভদের বাড়িতে?" তখন আমি মানে থান্ডার্ড হয়ে গেলাম। যে এটা কিভাবে পসিবল? যে কোনদিন চেনেই না। তার পায়ের একটা অপারেশন হয়েছে। সেটা তার পা নিয়ে সে হাঁটার মতন ক্ষমতাই নাই। এটা সম্ভব হতে পারে না। এটা পসিবল না। এবং সে কিভাবে যাবে? তার কাছে টাকা নাই। তার কাছে নাই। সে কোন ক্রাইটেরিয়ায় সে ওখানে যাবে? হুম? তখন বলল হুম। যে হ্যাঁ, আসছে এবং তাকে সহি সালামতে তাদের বাড়িতে পৌঁছায় দেওয়া হইছে। তখন তাড়াতাড়ি করে আমি আবার বাড়িতে ফোন দিলাম। বলে, "না তো, আসে নাই তো।" সে বাড়িতে আসবে মানে বাড়িতে কেউ থাকে না, কেয়ারটেকার থাকে। বলল, "না অসম্ভব। সেটা কিভাবে সম্ভব?" না তো। আর সে একা আসবে কিভাবে? তার তো একা আসার কথা না। তখন আমি আবার স্যারকে বললাম, স্যার বলতে ম্যাডামের হাসব্যান্ড যে, "আপনি পুলিশে খবর দেন।" তখন সে যেহেতু বড় সরকারি কর্মকর্তা, সে তাড়াতাড়ি পুলিশের তদন্ত অফিসারকে ফোন দিল এবং তদন্ত অফিসার খোঁজা শুরু করল।
ধরেন 23শে ডিসেম্বর ঘটেছে এটা। খুঁজতে পরে 25শে ডিসেম্বর আপনার ইয়ে থেকে পিরোজপুর একটা জায়গা থেকে ফোন আসছে যে, "আপনারা যার ছবি দেখিয়েছেন বা দেখিয়েছেন তাকে সে আমাদের এখানে আছে, আপনারা নিতে আসেন।" তখন আমরা আ ওখানে সাথেই ইন দ্য মিনটাইম ম্যাডামের মেয়ের আমেরিকা চলেও গেছে। কারণ তার ভিসা হয়ে গেছিল। যেহেতু সে মেডিকেল থেকেই স্কলারশিপ পেয়েছে এবং তার ওখানে যাওয়াটা জরুরি এজন্য সে চলেই গেছে। মায়ের এই অবস্থা জানে যে মা ২ দিন পরে আসবে। এটা জানে। তো তখন মেয়েকে আর এটা জানানো হয় না। তখন ওই যে স্যারের ছেলে আর স্যার মিলে সাথে পুলিশের গাড়িতে করেই চলে যায় এবং ২৫ ডিসেম্বর সহি সালামতে নিয়ে আসে। নিয়ে এসে যখন ডাক্তারের কাছে এবং সে অবস্থা খুব টাল থাকে, তখন ওখানকার যাদের বাসায় থাকে তারা বলে যে উনি যখন এসছে তখন উনার খুব করুণ অবস্থা। আ এবং আমার ঘরে ওরকম খাবার ছিল না। প্রায় সন্ধ্যা ৬:০০ র দিকে আসছে। কিন্তু উনি খুব ক্ষুধার্ত ছিল এবং উনাকে জিজ্ঞেস করেছি যে, "কিছু খাবে?" তখন বলছে, "হ্যাঁ, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও।" তখন বলতেছে, "ঘরে কোনো খাবার নাই" এবং বাচ্চাটাও কাঁদছিল। তখন গলার চেইন খুলে নাকি বলতেছিল, "আমার কাছে তো কিছু নাই, এটা নাও। এটা নিয়ে বিক্রি করে কিছু খাবার আনো, আমি আর ওরা খাই।" এবং পুলিশ যখন গিয়েছে তখনও ওই চেইনটা ওর হাতে ছিল। আপনি একটা জিনিস চিন্তা করেন যে, ওরা যদি আ গিয়েই থাকে ওখানে, হ্যাঁ? বাসায় পৌঁছতে দিয়েই খালাস। "তোরা দেখিস নাই মেয়েটা অসুস্থ? তোরা দেখিস নাই মেয়েটা নিজের নাম পর্যন্ত বলতে পারে না?" এবং আ সেই মেয়েটা কোথায় গিয়েছে, কিভাবে গিয়েছে যদি গিয়েই থাকে। এখন এই জায়গাটা আমাদের একটা রহস্য যে এটা তো আমরা জানি না। আদৌ ওখানে গিয়েছিল কি, আ গিয়েছিল না, কি ঘটেছিল কিছুই জানি না। এই জিনিসটা জানি না। যে আসলেই কি ওখানে গিয়েছিল? কারণ আমরা কোনোভাবে এটা আইডেন্টিফাই করতে পারছি না। শুধু তোমরা বলেছ গিয়েছে এবং তাকে বাসায় পৌঁছে দিয়ে আসছি। কিন্তু বাসারও কেউ জানে না এবং সে ওখান থেকে পিরোজপুর কিভাবে গেল সেটাও একটা আ কাহিনী। এই কাহিনীর কোনো কিছুই আমরা জানি না। তারপরে ওখান থেকে আনা হলো। আনা হলো পর আমি আবার শুভ ভাইকে ফোন দিলাম। সে কিছুতেই ফোন ধরে না। ফোন ধরে না, ফোনে অ্যালাও করে না, কোনো কথাও বলে না। পরে আমি আবার বন্ধুদের ফোন দিলাম যে, "বিষয়টা কি? আর আপনাদের ওখানে যে গিয়েছি, তাহলে উনি কি ছিল? স্পটে ছিল? উনি কি জানে যে উনি দেখেছে?" এবং আপনারা কি বুঝতে পারছেন না যে উনি কিভাবে গেল? কারণ সবাই আ প্রত্যেকটা পরিবহনের ছবি দেখিয়ে বলা হয়েছে, পরিবহনের টিকিট কাটা লাগে। তারা বলেছে যে, "না, আমরা এরকম কাউকে পাই নাই।" যদি মাইক্রোতে করেও গিয়ে থাকে, তাহলে কিভাবে গেল? এবং ওই বাসাটাতেই কিভাবে গেল? এটাও কি কাকতালীয়? বা এটা কিছু? এবং আপনারা কি জানেন যে উনার শরীরে পয়জন পাওয়া গেছে এবং যেটা বলেছে যেটা ধীরে কাজ করে। একটা মহিলা, যে মহিলার শরীরে ক্যান্সার, যে মহিলার একটা কিডনি নাই, যে মহিলার পায়ে অপারেশন, যে মহিলা নিজের বাচ্চাকে পর্যন্ত দান করে দিতে পারে, সে আ এই তার প্রতি মানে এই সবগুলো আপনারা জানেন এবং সেখানে কোহিনূর আপা মারা গেছে এটাও জানেন। সবকিছু মিলায়ে আপনারা কিভাবে তাকে যদি গিয়েই থাকে আপনারা কিভাবে তাকে একা ছেড়ে দিয়েছেন? কারণ আপনারা তো তাকে চিনেন। আপনারা তার সাথে দেখা হয়েছে, শুভ ভাইয়ের সাথে দেখা হয়েছে যে আপনারা কিভাবে তাকে একা ছেড়ে দিলেন? উনি ঠাস করে ফোনটা কেটে দিয়েছে। উনি আর আমার সাথে কোনো কথা বলে নাই। আমি পরে মেসেজ দিলাম যে, আপনারা কি জানেন এরকম ম্যাডামের অবস্থা এখন খুব খারাপ বা তার শরীরে পয়জন পাওয়া গেছে?" উনি রিপ্লাই দিলেন, "আমরা এর এসব বিষয়ে কিছু জানি না। আমাদের সাথে আর আপনারা কোনো যোগাযোগ রাখবেন না।" বেশ ভালো কথা। আমি আর যোগাযোগ রাখি নাই বা আমি এরকম কিন্তু আমার মাথার মধ্যে এটা ঘুরতেছে যে আমি কিভাবে জানবো? তো কোনোভাবেই যখন জানতে পারি না ম্যাডামের ফোনে দেখি কি হীরা নাম করে একটা মেসেঞ্জারে একটা ফ্রেন্ড আছে। আমি তাকে ফোন দিলাম। মানে মেসেজ করলাম। মেসেজ করার পর সে আবার রিপ্লাই দিল, "হ্যাঁ, আমরা ওটা জানি তো। হ্যাঁ, ভাই তো এখনো ম্যাডামের দেওয়া ঘড়ি হাতে পরে। ম্যাডাম আংটি দিয়েছিল সেটা যাতে ভাবি দেখতে না পারে সেটা আমার কাছে রাখতে দিয়েছিল।" তখন আমি খুব প্রাণে আশ্বাস পেলাম। আমি বলছি, "ও আচ্ছা ঠিক আছে। তাহলে ভাই একটা কাজ করবেন কি? আপনি কি উনার সাথে একটু ম্যাডামের সাথে কথা বলিয়ে দিতে পারবেন? এরকম আমার নাম নার্গিস। আমি ম্যাডামকে দেখাশোনা করি। আমার বাড়িও বাগেরহাট। আমি সবকিছুই চিনি। ম্যাডামের এখন মানসিক অবস্থা মোটেও ভালো না। আ এখন সে শুধু এই নামটাই তার কাছে জীবিত আছে। যদি একটু কষ্ট করে কথা বলি, আমরা শুধু জানতে চাই যে বিষয়টা কি?" ডাক্তার বলেছে যে, আমাদের এটা জানলে আমাদের সুবিধা হয়।" "হ্যাঁ, কোনো প্রবলেম না। হ্যাঁ, আমি কথা বলিয়ে দেব।" কথা বলিয়ে দিব বলছে পর আমিও প্রাণে পানি পেয়েছি এবং ম্যাডামের যে বড় বোন তাকে বললাম যে, "হ্যাঁ, ঠিক আছে আপা। এরকম কথা হয়েছে। কথা বলিয়ে দিব অসুবিধা নাই।" আমরা সেই অনুযায়ী ঘেরাও করে আছি। ম্যাডামের ডাক্তারের কাছে এবার কেয়ারে আবার আছে সবাই সেখানে। কিন্তু আর ফোন আসে না। ফোন আসে না। শেষে আমি একটা ফোন দিলাম। আমি যখন ফোন দিলাম তখন বলে কি যে, ভাই বলেছে ৳১০,০০০ দিতে।
10,000 টাকা যদি দেন তাহলে সে কথা বলবে। তখন আমরা আর নাই। ও মাই বুঝছেন? গড! তখন আমাদের অবস্থা খুব খারাপ, খুব কাল। ভয়ংকর অবস্থা আমাদের। তখন আমি হুম। সব বুঝলাম যে এটা হইছে যেদিন আমি বলেছি যে ম্যাডামের কাছে আর টাকা চেয়েন না, তখন সে ভেবেছে যে তাই তো। ও তো এমনিও বাঁচবে না, অমনিও বাঁচবে না, মরে যাবে। তাহলে ওর সাথে এখন আর আমার রিলেশন রেখে কি লাভ? হ্যাঁ, আর আম এই হচ্ছে আমার আমার দোষ এবং ২য় দোষ হচ্ছে আ প কোহিনুর আপা যখন মারাই গেছে তখন চিন্তা করছে এখন আর কার সাথে লিয়াজো করবে। আর এটাও যদি এদের প্রবলেম হয়, আর যেহেতু আ ওই জিনিসগুলো ছিল সবই ভুল। যে আ রিহ্যাবে রাখতে হবে, তারপর তার মা অসুস্থ, তার চিকুনগুনিয়া এগুলো ছিল সবই তাদের একটা বানানো কাহিনী। আ মানে খুব তো এটা পরবর্তীতে আমরা ইমাজিন করেছি যেটা হয়তো এইজন্য হয়েছে। কিন্তু উনি আর কোনো কারণে এটার প্রতি আর ইন্টারেস্ট দেখালো না। এখনো পর্যন্ত আমাদের ম্যাডাম সে অবস্থায় আছে এবং আ পরে আমেরিকা থেকে যে ধরেন সরকারও নিষেধ করে দিল যাওয়া যাবে না এবং এখান থেকেও হয়েছে যাওয়া যাবে না। আর তখন কোহিনুর আপা মারা গেল। সবকিছু মিলিয়ে আমাদের ওটা পোস্টপন্ড হয়ে গেল। ম্যাডামের মে ১৩ তারিখে আজকে আ আসার কথা। সে হয়তো রাত ৩ টার মধ্যে চলে আসবেন আমেরিকা থেকে। আমেরিকাতে থাকো না, সে আমেরিকা থেকে চীন আসছে, চীন থেকে সে বাংলাদেশে আসবে। এবং ১৭ তারিখে বোন মেরু ট্রান্সপ্লান্ট হবে এভার কেয়ারেই। আ তবে শেষের কাহিনীটা হচ্ছে কি হবে জানি না। এই পর্যন্ত কাহিনী এবং এই পর্যন্ত গল্প। তবে আমরা শেষের কাহিনীটা মিলাইতে চাই এইভাবে যে শুভ এখানে মারাত্মক খলনায়ক। আ সে তার সাথে এটা ছলনা করেছে। আর ২য় হবে যে কোনো না কোনো পর্যায়ে কারণ এটা আমার ইমাজিন আ ম্যাডামের ছেলেও যেহেতু ওই একই ইয়ারের এবং ভদ্রলোকের মেয়েও যেহেতু ওই একই ইয়ারের, কোনো না কোনো সময় খুঁজবেই। এটা হচ্ছে আমাদের ধারণা। আমাদের ধারণা বলতে আমার ধারণা এবং আমি এটা সবাইকে বলেছি। এখনো পর্যন্ত এভাবে আছে। মাঝখানতে হচ্ছে ও ওই ভদ্রলোকের বউ আ ম্যাডামের মেসেঞ্জারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তখন আমি আবার ভাবলাম যে আমি অ্যাকসেপ্ট করি। কারণ আমি অ্যাকসেপ্ট করলে আমি জানতে পারবো যে আসলে ঐদিন ঘটনাটা কি ঘটেছিল। তো আমি যে অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করে বললাম যে, আমি অমুক, অমুক আ একটু কাইন্ডলি বলবেন কি?" যেরকম। তখন বলে কি, কি কাইন্ডলি বলব? আমার হাসব্যান্ডকে নিয়ে ষড়যন্ত্র করেছেন?" তখন আমি বললাম কি, "আপনার হাসব্যান্ডের কি আছে? আমার ম্যাডামের যা আছে তার তো এক কানাকড়িও নাই।" আ আমি এটা বলতে চাই না। আমার খুব কষ্ট লেগেছে। আমি বলছি, "আপনার হাসব্যান্ডের কি আছে? যে তাকে নিয়ে ষড়যন্ত্র করবে? বরঞ্চ ষড়যন্ত্র সে করেছে।" এই বলে আমি বলেছি যে, "শুনেন আমি আপনাকে চিনি। আপনি আর এই নিয়ে আপনি কথা বলেন না। আমি আপনার একসেপ্ট করেছি এইজন্য যে আমি ভেবেছিলাম যে আপনার কাছ থেকে আমি সত্যি কাহিনী জানতে পারব। কিন্তু আপনি যেহেতু এটা বলেছেন তখন এখন বোঝা গেল যে কি করেছেন না, না করেছেন জানি না। তবে হুম, আ কাজটা ঠিক করেন নাই। আপনারা পুলিশে জানাইতে পারতেন তাহলে আমাদের জন্য সহজ হইতো, ইজি হইতো। বলে ঢং কইরেন না আর।" হুম? তা আমি বলছি, "না ঢং হুম, করব কেন? আপনাকে আপনাকে আমি খুব ভালো করে চিনি। ঢং করার মতন কোনো ইয়ে নাই।" আমি আবার তখন আমি নামও বললাম যে, "আমার নাম অমুক।" উনি যেই নাম শুনেছেন এখন জানি না উনি চিনেছেন কিনা উনি টাচ করে আবার রেখে দিয়েছেন। রেখে দিয়ে দীর্ঘদিন পরে আবার করেছে। হ্যাঁ? "আমার হাসব্যান্ড ষড়যন্ত্রকারী এটা বলেছেন, আমি এটা শেষ দেখে ছাড়ব।" আমি বলছি কি, "যা খুশি তাই দেখে নেন। কোন সমস্যা নাই আমাদের।" হ্যাঁ। আর আপনি কেন সে কেন ইচ্ছা করে খোঁচাচ্ছেন? না উনিই বলছে, "আপনাদের ম্যাডাম কেমন আছে?" তো আমি বলছি কি, "আপনি খোঁচাচ্ছেন কেন?" বলে, "না, না আমি সহজে খোঁচাই না। আমি খোঁচাচ্ছি যে কেন আমার দরজায় এসে এরকম করলেন?" আমি বলছি কি, "আমরাও তো জানতে চাচ্ছি আপনার দরজায় গিয়ে কি কাহিনী ঘটেছিল বলেন?" ম্যাডামের হাতে আ হা ১০ হাতে ১০ টা আঙ্গুলে ৮ টা আংটি ছিল। ম্যাডামকে যখন পাওয়া যায় তখন ২ টা আংটি ছিল। ইস! বুঝছেন? এখন হুম। আ মানে এই পর্যন্ত এখন আমরা এই পর্যন্ত আছি। এখনো জানা যায়নি। হ্যাঁ, এখনো জানা যায়নি ঐদিন কি ঘটেছিল। এবং এখন পর্যন্ত ওই ভদ্রলোক একটা রেসপন্স করে নাই। আপনি বলেন যে সে যতই ভালো ঘৃণা করুক বা তার মধ্যে যাই উঠুক, সে তো বাইরে গিয়েও একটা ফোন করতে পারে। আমরা তাকে অনেকবার অনুরোধ করেছি। সে তো বাইরে গিয়ে একটা ফোন করেও জানতে পারে যে তার কি অবস্থা। তার মানে এখনো বিশ্বাস করতে পারছি না যে এই ভদ্রলোক এত সুন্দর কথা বলে কিভাবে এই হয়ে যায়। উনার একটা কথা আমরা ছবি মানে সব ডিলিট করে ফেললেও কিছু একটা রেখেছি আমি। ডিলিট করতে দেয়নি। মানে ডিলিট করতে না, আমি ক্যাপচার করে রেখেছি। এবং ওটা দেখলে আমার মনে হয় যে একটা মানুষ কিভাবে এতটা সুন্দর কথা বলে সে এতটা উধাও হয়ে যেতে পারে। এবং তার প্রত্যেকটা কথা আ মানে আমিও শুনেছি তো যে কেউ শুনলে সেটা পাগল হয়ে যাবে। মানে একটা আমার কাছে কথাই এরকম আছে হ্যাঁ, হুম, কথায় আছে যে দুষ্ট লোকের মিষ্টি কথা। আর
তারা যখন কাউকে ভোলাতে চায় তখন তাদের মেইন যে একটা মানে অস্ত্র যেটাকে বলে সেটা হচ্ছে হ্যাঁ, এই যে হ্যাঁ, হ্যাঁ। মিষ্টি কথা। মিষ্টি কথা। এবং শুনেন আমার কথা হচ্ছে যদি ওর মাকে বলেই থাকে, হ্যাঁ? ধরে নিলাম যে বলে নাই। কিন্তু তারপরও মা যেহেতু একটু হলেও তার বোঝা উচিত যেহেতু মা ওখানে ছিল, মা যদি জেনেও থাকে তাহলে মা এটা ট্যাকেল করতে পারত কোনো না কোনোভাবে। হ্যাঁ, হ্যাঁ? আম তাহলে এটা সবটাই কি বানানো? সবটাই কি ভুল? কিন্তু আমার মনে হয় কি জানেন? সবটা বানানো বা সবটা ভুল না। ফ্যামিলি কিছু না কিছু জানে। মাও কিছু না কিছু জানে। হ্যাঁ? একদম টোটালি যে জানে না এটা হতে পারে না। কারণ আ আমি যখন হীরাকে ফোন ওই যে বন্ধুটা পাড়ার বন্ধুরা হীরাকে যখন ফোন করছে সে কিন্তু স্বতঃস্ফূর্ত ছিল। সে কিন্তু তৎক্ষণাৎ বলেছে, "হ্যাঁ, হ্যাঁ জানি তো।" হ্যাঁ? তার মানে কেউ না কেউ জানে। হ্যাঁ? জানে এবং যখনই সে দেখেছে যে আমি হীরাকে ফোন করেছি, হীরা বলে ফেলেছে যে হ্যাঁ, সেই ঘড়ি সে এখনো পরে। অ সেই আংটি আমার কাছে রাখতে দিয়েছে। তার মানে তারা এটা জানে। হ্যাঁ। হুম? কিন্তু যখনই সে শুনেছে যে ও আ তার মধ্যে বোকামি করে ফেলেছি একটা। সেটা হচ্ছে আসলে আমার ভুল। আমি যদি সেদিন না বলতাম যে টাকা চেন না, হয়তো সম্পর্কটা থাকতো। এটা আমার কষ্ট। আচ্ছা, এবং আরেকটা কথা, এই যে এই যে শুভ যে ছেলেটা এর সাথে যে এত কিছু ঘটছে, তো এই যে চাঁদ ম্যাডাম, তো ম্যাডামের যে হাসব্যান্ড উনি কি এটা নিয়ে কিছু বলছেন না? বা উনার তো এটা একবার খারাপ বলেছিলেন। লাগার কথা। না, একবার বলেছিলেন। একবার বলেছিলেন যখন ম্যাডাম পুরাটাই একদম সেন্সলেস কোন কিছুই জি, আচ্ছা। আ তো তখন একবার বলেছিল যে, "বিষয়টা কি? তোমাদের মধ্যে কি চলতেছে?" তখন ওই যে দেখাশোনা করতো মানে উনার প্রতি যে ছিল গোয়েন্টি তখন সে বিষয়টা বলল। যে, "আসলে এই বিষয়, এটা তেমন কোনো জটিল না। আর তুমি এটা নিয়ে কিছু মনে করো না।" তখন জিনিসটা হয়েছে কি ম্যাডামের হাসব্যান্ড এটা নিয়ে কেন বলে নাই? কারণ জানতো যে এই মহিলা হচ্ছে সবার জন্য উদার। যেহেতু তার ফ্যামিলির জন্যই সে কিডনি ডোনেশন করেছে, তার ফ্যামিলির জন্যই সে বাচ্চা পর্যন্ত দিয়ে দিয়েছে। এজন্য সে এর প্রতি কৃতজ্ঞ ছিল এবং সে মনে করেছে যে এভাবে যদি সুস্থ হয়, ডাক্তারও বলেছে যে সে এটা তার প্লাস পয়েন্ট সে হবে। এভাবে যদি সে সুস্থ হয় তাহলে আর করার ভালো। সেটা আমাদের জন্য ভালো এবং ডাক্তার বলেছে সে যখনই মেমোরাইজ করতে পারবে যে না সে ভুল পথে যাচ্ছে কিন্তু সেই মেমোরাইজ করার সময় তো তার নাই। হুম? তা হুম। সে যখন তার এই শারীরিক এই কষ্টটা থেকে চলে আসবে, ফিরে আসবে এবং যখন তার আসল মেডিটেশন হবে এবং সে যখন বুঝতে পারবে যে না অ ওই দিকে ধাবিত হওয়াটা তার জন্য অন্যায়, সে নিজে, নিজেই ফিরে আসবে। কিন্তু এখানে আপনারা কিছু করতে যেন না। আপনারা যদি কিছু করতে যান তাহলে সমস্যা হবে। হ্যাঁ, যখন সে করতে গেছিল তখন কোহিনূর ম্যাডাম একবার বলেই ফেলছিল যে, "তোকে কি ব্ল্যাকমেইল করছে?" যখন বলল ব্ল্যাকমেইল করছে সে তখন হাত কামড়ে ধরেছিল। মানে তার মেন্টালিটিটা এমন ছিল, এমন ঝালাই হয়েছে যেটা আসলে বোঝার কোনো উপায় নাই। ও ওই ছেলের বিরুদ্ধে কিছুই বলা যাবে না। না, কিছু বলা যাবে না। এবং সেটা মানতেই রাজি না। যে না এটা হতে পারে না। কারণ সে তার কথায় তার ঘুম আসতো, তার কথায় সে খেত, তার কথায় সে হাসতো, তার কথায় মানে প্রত্যেকটা জিনিস তার মনের মতন হইতো। হ্যাঁ? যে, উনাকে যে জিনিস এমনভাবে মানে মিষ্টি, মিষ্টি কথা বলে এমনভাবে ভুল বুঝছে। মিথ্যে কথাগুলা এমনভাবে বলত যেগুলা ম্যাডামের পছন্দ ছিল। ম্যাডামের লাল রং পছন্দ। বুঝছেন? ওর নীল রং পছন্দ। এবং সবসময় অ যখন সে ভিডিও কলে কথা বলত বা ইয়ে করত বা আ ইয়ে করত তখন সে লাল গেঞ্জি পরে আসতো। লাল পাঞ্জাবি, লাল গেঞ্জি আ এটা পড়তো এবং বলত, "দেখ তোর জন্য আমি এটা করেছি, তোর জন্য আমি এটা করেছি।" এবং হুম, যখন আসতো তখন বলতাম কি, "ম্যাডাম আপনি তো অনেক কিছু গিফট করেছেন। আপনাকে কি গিফট করেছে?" বিশ্বাস করবেন না একটা চকোলেট পর্যন্ত দেয় নাই। এটা কিভাবে সম্ভব? কিন্তু তারপরও খুশি ম্যাডাম হতেই এটা নিয়ে পেরেছে। কিছু মনে করত না। তারপরও ম্যাডাম এটাকে কিছু মনে করত না। বলে কি, "ও আমাকে ভালোবাসা দিয়েছে তাতেই হবে।" তো এই ম্যাডাম এখন অসুস্থ। ড্রয়ার খুলতে গেছি। ড্রয়ার খুলে দেখি কি সেখানে টাফলিনের একটা প্যাকেট এবং সেটাকে খুব সুন্দর কিসের করে প্যাকেট? ওষুধ, মাথা ব্যাথার ওষুধ। খুব সুন্দর করে সেটাকে আ ইয়ে করা আপনার কি বলে মোড়ক। মানে পেপার দিয়ে খুব সুন্দর করে হুম। পেঁচানো। তখন আমরা ওটা বের করলাম যে বিষয়টা কি বের করে দেখি ওখানে লেখা, "শুভর দেওয়া আমার ১ম গিফট।" আমাকে ১ম গিফট। সেটা কি? সেটা হচ্ছে উনি যখন বাড়িতে গিয়েছিলেন তখন উনার খুব মাথা যন্ত্রণা করছিল এবং অ সেই মাথা যন্ত্রণায় উনাকে বলছিল যে, "আমি টাফলিন খাই।" তখন নাকি ওই টাফলিন ওষুধটা নিয়ে এসেছিল। ৫ টা ওষুধ এনেছিল মনে হয়, ১ টা খেয়েছে আর ৪ টা সে সুন্দর করে প্যাকেট করে রেখে দিয়েছে। এখনো সেটা খায় নাই। তাহলে চিন্তা করেন যে তার মধ্যে তার প্রতি কতটা আ ভালোবাসার অনেক ছোঁয়া। বেশি আসক্ত হয়ে গেছে ওই ছেলেটার প্রতি।
এবং এটা ভাবা যায় না যে একটা মানুষ আ কিভাবে এতটা প্রলুব্ধ হতে পারে যে কেমন কথা বললে। এবং প্রত্যেকটা লাইনে আমরা যখন ইয়েটা খুঁজে পাই তখন লেখা যে, "তুই এরকম নীল শাড়ি পরছিস, আমি মুখ থুবড়ে পড়ে গেছি। তখন দেখা গেছে তুই আমাকে তুলেছিস, বলেছিস, 'শুভ তুমি ওঠো, আমি তো তোমার পাশেই আছি।'" মানে প্রত্যেকটা সংলাপ মনে হতো যেন আমরা দেখতাম যেন একদম বাস্তব। মানে একদম হ্যাঁ। চোখের সামনে দেখতাম। বুঝছেন? এই এই জিনিসগুলা দেখে, দেখে দীর্ঘদিন ধরে আমার শুধু মনে হতো যে আমি এটা কার কাছে বলবো, কার কাছে ই করব। তখন আপনাদের যখন ইয়েটা দেখি তখন মনে হয় যে এই জিনিসটা তো চাপা পড়ে যাবে। আ একটু জানুক। অন্তত হ্যাঁ। ও গল্প আপনার আগে আছে ম্যাডাম হুম, ওনার বর্তমান বয়স কেমন হতে পারে? ৪০-৪৭ তবে আমার মনে হয় উনি যখন এই যে ছেলেটার সাথে মানে শুরু থেকে যেটা, তখন উনি অবশ্যই মানে প্রাপ্তবয়স্ক মানে জ্ঞান থাকা অবস্থায় তো হ্যাঁ, এমনটা হয়েছিল, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে জ্ঞান থাকা অবস্থায় বললাম যে ওই যে তার ব্রেইন অপারেশন এর পরে মেন্টালটা কেমনই হয়ে গেছে না? এবং ওই যে ছেলেবেলার যে তার একটা কাহিনী ওইটাই মাথার ভিতর ঘুরত। হুম। তবে আমি যেটা বলতে চাচ্ছি মানে আমার কথা যেটা, উনি শুরু থেকেই এই ছেলেটার সাথে কথা বলা, তার প্রতি মায়ায় জড়ানো সবটাই ভুল ছিল। কেননা বিয়ের পর একটা মানুষের কখনোই অন্য একটা ছেলে তাকে মন থেকে ভালোবাসতে পারে না, যত হ্যাঁ, কথাই বলুক না এটা কেন। এটা আমরা অনেকবার বলেছি। মানে বললাম যে এটা বলেছি, এটা শিখিয়েছি, এটা জানিয়েছি। কিন্তু ও ভিতরে কি ছিল সেটা তো বলতে পারব না। হ্যাঁ? আমি বলতাম, তারপর ধরেন স্কুলের ম্যাডামরা বলত, আম কোহিনূর আপা তো প্রায় বলত। তবে আরেকটু বলি, এখানে কোহিনূর আপা একটু খুব বেশি ইন্ধন যোগাইছে। এখন হ্যাঁ, উনি মারা গেছেন। বলাটা ঠিক না আমার। তবুও বলি তাকে প্রায় বলতাম, "এটা বলেন না। এটা বলে উনাকে আরো করতেছেন।" কিন্তু উনি কেন বলত? উনি বলত যে, "ওটা বললেও একটু ভালো থাকে। ওটা বললেও একটু ওষুধ খায়।" কারণ যত আপনি এখানে যদি বলে ফেলেন যে এটা ঠিক না, কিন্তু এখানে একটু পজিটিভ দিকে আনবেন এইজন্য যে উনার একটু মেন্টাল অবস্থা ছিল। উনার তখন বোঝার উপায়ই ছিল না যে উনার বয়স ৪৬। উনার মেন্টালটাই এরকম হয়ে গেছিল যে উনি তখন ১৯ বছরেরই মেয়ের মতন ছিলেন। হ্যাঁ। তবে একটা কথা এটা তো সত্যি যে বয়স তো সংখ্যা মাত্র, মানুষের শরীরের বল কমে যায়, শরীর নষ্ট হয়ে যায় ধীরে, ধীরে। কিন্তু মন সেটা একই থাকে। হ্যাঁ। এখানে এখানে উনার মনটা এখানে এটা উনাকে আ আম আমি বলব যে আ at the end of the day মানে এটা উনাকে আমরা দোষ দিতে পারি না। কেন পারি না? কারণ ফ্যামিলি থাকুক আর আ না মানে ভালোবাসা মানেই যে তাকে ঘর করতে হবে এবং ভালোবাসা মানেই যে ফ্যামিলি থাকলে করা যাবে না, এটা একটু অন্যরকম। কারণ এখানে উনাদের ইয়েটা ছিল জাস্ট এতটা গভীর বন্ধুত্ব যে বন্ধুত্ব উনি সবসময় চাইতেন যে সেটা উনার পরিবারেরও জানুক এবং ছেলের পরিবারও জানুক। এটাই উনি চাইতো। কিন্তু হ্যাঁ, তবে এ হ্যাঁ। ছেলে যেটাকে হাইড করত সেটা ম্যাডাম বুঝতে পারত না। এবং সেটা আমরা প্রায়ই বলতাম যে, "আপা এটা এখানে মনে হয় এরকম, এটা এখানে মনে হয় এরকম।" সে এটা টলারেট করতে পারত। হ্যাঁ, অবশ্যই ছেলে হাইড করত কারণ সে তার বউকে জানিয়ে অন্য একটা মানে মানুষের সাথে এভাবে কথা বলতে পারে না। আর এটা বউ অ্যালাউ করবে না। আর হুম, উনি যেটা করছে এটা সম্পূর্ণ লুকিয়ে করছে এবং উনি এখানে অনেক কিছু পাচ্ছে উনার এই যে হ্যাঁ, চাঁদ ম্যাডামের থেকে। হ্যাঁ, হ্যাঁ। উনি লুকিয়ে মানে করেছে এবং টাকা প্লাস পাচ্ছে। টাকাটা পেয়েছে। হ্যাঁ। হ্যাঁ, উনি লুকিয়ে করেছে এবং উনি ভাবছে যে এভাবে চলতে থাকুক। কিন্তু ওই যে আমি বলে ফেলেছি এবং আ ওই বলে ফেলাটায় তার মনে হয় লাগছে যে বাইরের একটা মানুষ জেনে গেছে। এতদিন তো ধরেন ম্যাডাম টাকা পাঠাতো ফার্মেসিকে বলে দিত, সে ওখান থেকে পাঠাতো। হুম, কিন্তু এখন উনার ধারণা হয়ে গেছে যে আমি জেনে গেছি। হ্যাঁ? আমি জেনে গেছি এবং আমিও যেহেতু তারই এলাকার মানুষ, এটা তার কাছে হুম, একটা লাগছে। এইজন্যই সে হয়তো এই আ ইয়েটা নিয়েছে। আর জি, যতটা আরো যেটা মনে হয় সেটা হচ্ছে ওর ওই যে ২ জন বন্ধু, ওই বন্ধু ২ জন আরো ওকে করছে। বুঝছেন? যতটাই না আ যদিও না বেশে থাকে, আ ওরা বিশেষ করে ওরা বিশেষ করে করেছে। কেন করেছে? কারণ ওদের ২ জনেরও অবস্থা খুব একটা ভালো ছিল না। বুঝছেন? একজনের হুম, বউ বলেছে গল্পে একজনের বউ নাকি চলে গেছে, আরেকজনের বউ নাকি নাই টোটালি। তখন দেখতো যে আমাদেরই তো ১৬ কলা পূর্ণ হয়নি। তা তুই একা ভালো থাকবি? তোরেও ভালো থাকতে দিব না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। বুঝছেন? এইজন্য ওরাও এটা করেছে। ওরাও এটা করেছে এবং ওরা যা বুঝিয়েছে ওই আ ভদ্রলোকও তাই বুঝেছে এবং ভদ্রলোক বলব কেন? বলব খলনায়ক। কিন্তু তারপরও আপা কোথাও না কোথাও হয়তো
কোনো না কোনোভাবে ভালোবাসছিল। কারণ আ কিছু একটা জায়গায় মনে হয় আমাদের, কেন মনে হয় জানেন? ওর যদি একটা টাকার প্রতি এই ইনভলভমেন্ট টাই থাকতো, ও কিন্তু পরবর্তীতেও এটা চালিয়ে যেতে পারত। কোনো না কোনোভাবে। কিন্তু ওই মাঝখান থেকে কোহিনূর আপার মৃত্যু এবং আমার বলা এই ২ টার জন্য ও আরেকটু মানে হয়ে গেছে, সরে গেছে। হ্যাঁ, তবে এখানে একটা কথা আছে। উনি যদি মানে ভালোবাসতো, সত্যিই ভালোবাসতো, তাহলে মনে করেন আপনি বলেছেন বলে যে সে এই যে এখন পাল্টে গেছে। আপনি বলার পরই সে পাল্টে গেছে। যদি ভালোই বাসতো, আপনি এই কথাটা বলার পরও কিন্তু সে পাল্টাতো না। পাল্টাতো না। এটাও মনে হয় যে না পাল্টাতো না। কোনো না কোনোভাবে। আরেকটা জিনিস শুনেন, সে যেহেতু ঘুরতোই, সে বাইরে গিয়ে হলেও একবার হলেও ফোন করত। হ্যাঁ। কেমন উনি কি এটা এখন জানার আর জন্য। কোনো ফোনই দিচ্ছে না? না, কোনোভাবেই না। কোনোভাবেই না এবং সবথেকে ভালো কথা যে অ্যা যা কাম লাস্ট পর্যায়ে যার আমাদের একজনের সাথে পরিচিত, যেহেতু আমিও তো ওখানকার মেয়ে, পরিচিত কথা হয়েছে। সে বলতেছে যে হ্যাঁ, মাঝখানে ও ১৭ টা বছর একদম খুবই নিডি ছিল টাকার জন্য। কিন্তু এখন ওর হাতে টাকা হয়েছে। কেন? বিএনপি ক্ষমতায় চলে আসছে। ও যেহেতু বিএনপি করে। হ্যাঁ। আসলে এখানে যা বুঝলাম মানে যে শুভ খলনায়ক যে তার উদ্দেশ্য ছিল যে যেহেতু আপনার ম্যাডাম সে একটু পয়সাওয়ালা ঘরের ছিল তো হুম। এর মূল উদ্দেশ্য ছিল যে এর সাথে খাতির করে আমার যে খারাপ সময়টা আমার যে টাকা পয়সার সংকট এগুলো মানে এগুলো থেকে একটু একটু যেমন হেল্প পাওয়া সে টাকা পয়সার হেল্প পাচ্ছে এটাই ওনার উদ্দেশ্য ছিল। আপনি ভাবতে পারবেন না। ধরে নেন আপনার পহেলা মে না, মের যেকোনো একটা সময় ধরেন ১৮-১৯ তারিখে মের আ মেবি মের শেষের দিকে মনে হয় পরিচয় হয়েছে। মে মাস থেকে আপনার নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত কম করে হলো ৫২,০৫০ টাকা দিচ্ছে। ও মাই গড! তাহলে এই তো এতগুলো টাকা। তাও একজন আ অসুস্থ মানুষ। এতগু শোনেন এতগুলো টাকা, তারপরে ধরেন সোনার আংটি, তারপরে ধরেন হুম, ঘড়ি, তারপরে ধরেন মেয়েকে গিফট করেছে। মেয়ে ওর মাকে চাদর গিফট করেছে। সে যখন ইন্ডিয়া গিয়েছিল সেখান থেকে এনেছে, সেগুলো দিয়েছে। বন্ধুদের গেঞ্জি গিফট করেছে। কিন্তু তার মধ্যে ওনাকে কিছুই দেয় না এবং সেটা যখন বলতে যাই তখন উনি এক্সাইটেড হয়ে যাইত। বলে, "ও কি দিবে? ও তো ও দিতে গেলে, ও কিনতে গেলে ওর বন্ধুরা দেখবে না, বুঝবে না।" মানে সে ওটাকে অন্যরকম বুঝাইতো। বুঝছেন? আমাদের হুম, সবসময় অন্যরকম হুম, বুঝাইতো। আরেকটা জিনিস কি উনি যা কথা বলতো বা ইয়ে করত, সবথেকে জিনিস আপা উনি লুকোচুরি করত না। হ্যাঁ? কথা বললে আমরাও থাকতাম, আমাদের সঙ্গেই কথা বলত। আমি অবশ্যই যে গিফটের যে বিষয়টা উনি ওই ছেলে কিছু গিফট দেয়নি এটা উনি মানে ওর একদম ইভাবে নিচ্ছে। এরকম কথা আছে না যে যার জন্য যার ভালোবাসা তার কোনো দোষ দেখতে পাওয়া যায় না। ওনার একটু বিষয়টা এটাই হয়েছে। হুম। কোনোভাবে এটাই করত না, অ্যালাও করত না। উম হুম। নয়তোবা মানে ১ম যখন ওই লোকটা টাকা চাইলো, তখনই উনার বোঝা উচিত যে মানে তখন থেকে একটু, হ্যাঁ। একটু বোঝা ছিল। বোঝা উচিত ছিল। কারণ কি শোনেন, আমরা সিনেমা নাটকেও দেখেছি যে নায়ক যতই হাল চাষ করুক হ্যাঁ, নায়িকার কাছ থেকে টাকা নেয় না। হ্যাঁ, ঠিক, ঠিক। বরঞ্চ সেটাই। বরঞ্চ নায়িকা দিতে চাইলেও এটা সে ভাবতো যে আমি গরিব দেখে আমাকে দিতে চাচ্ছে। তাই না? হ্যাঁ, এটা বলত। এটা এবং একটু সে অ্যালাও হুম, করত না। সে অ্যালাও করত হ্যাঁ, না। সে পারলে নিজেই ইট ভেঙে টাকা জোগাড় করে লাগলে হুম, নায়িকারে দিবে। তবুও সে নায়িকার কাছ থেকে নিত না। এটাই ছিল একটা ধর্ম। এবং আমরা ছেলেবেলা থেকে সিনেমা এভাবেই দেখে আসছি। হুম। হ্যাঁ, সেটাই। একজন ছেলে মানুষ হয়ে একটা মানে মেয়ে মানুষের কাছ থেকে এভাবে টাকা নেওয়া এটা তো আসলে লজ্জার। যে একজন প্রকৃতির পুরুষ সে এভাবে কখনোই একজন মেয়ে মানুষের কাছ থেকে টাকা নিতে পারে না। তাও মানে যাকে প্রেমিকা ভাবে, ফ্রেন্ড ভাবে। হুম। উম এটা এ এ এ এ এটা এটা সেইজন্যই বললাম লাস্ট মোমেন্ট এ যখন আমি এটা বলেছি, তখন হয়তো এখন আমি একটু অনুশোচিত হচ্ছি। আ যে এখন হয়তো ম্যাডামের সাথে কথা বলে একটু ভাল লাগতো। কিন্তু একদিক থেকে আমার আবার মনে হচ্ছে কি, হয়তো বলেছি দেখেই ভালো হইছে। নাহলে এটা তো আজীবন হ্যাঁ, টালতে হইতো। হ্যাঁ, আজীবন আর হচ্ছে যে ওই যে মানে ভুলটা যদি বেশি দূর পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া হয় তার থেকে মুক্তি পাওয়া ততই কঠিন। কঠিন, হ্যাঁ। যদি শুরুতেই ভুলটাকে মানে উনি যদি বুঝে যেত তাহলে আজকেও এতখানি কষ্ট হতো না। মানে এ এত দূর এসেছে বলেই এখন কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে। হ্যাঁ, এখন আর কষ্ট আপনি যেটা হচ্ছে। করেছেন সেটা আপনার দোষ নেই। এটা আপনি করেছেন বলেই উনার আসল রূপটা মানে দেখতে পেলেন। হ্যাঁ, এটাই জানি কেন মনে হচ্ছে কি জানেন? একবার অনুশোচিত হই, হ্যাঁ, আবার ভাবি না ঠিক করেছি। কারণ কি শুনেন, আমার কাছে কেন জানি মনে হয় যে স্যার কোনো না কোনো সময় তো ভাবতো।
ধরেন সুস্থ হয়ে গেছে। কারণ ওনাকে সারাতে কি পরিমাণ টাকা লাগতেছে আপনি জানেন? ফ্ল্যাট বিক্রি হ্যাঁ। করতে হয়েছে। আ এই যে বোন মেরু ট্রান্সপ্লান্ট করতে হয়েছে, এই যে আমেরিকা যাবে, হেন যাবে, তেন যাবে। এর পেছনে অনেক টাকা খরচ হয়েছে। জি। কে তো কারো কাছ থেকে টাকা নিচ্ছে না। সে তো তার নিজের হুম, টাকা। এখন ধরেন একটা আ বউকে সে সারানোর জন্য যে জিনিস করতেছে, এটাও তার ভালোবাসা। হ্যাঁ? হুম। সে মরে যায় যাক। কি হইছে? তার ভরপুর সংসার। তার ছেলেমেয়েরা যার এস্টাবলিশড হয়ে গেছে। তার এখন ওরকম কিছু নাই। তখন আমি নিজেই আবার ভাবি যে, "না থাক। বলেছি ভালো হইছে। কাটিয়ে গেছে হ্যাঁ। ভালো হইছে। এখন আর ওই জিনিসটা আসবে না।" শুধু আ ইতিহাসের পাতায় লেখা থাকুক যে একটা মানুষ একটা মানুষকে কতটা বিশ্বাসঘাতকতা করতে পারে। যেটা মীর জাফরের থেকেও ভয়ংকর বিশ্বাসঘাতকতা। উনি যদি বন্ধুত্বই রাখতে চাইতো, হ্যাঁ, মাঝে, মাঝে ফোন দিত, ভালো, ভালো কথা বলতো। হুম। মানে উনার মেন্টালি মানে মানুষের কিন্তু মানসিকভাবেও মানুষকে ভালো রাখতে পারে। এসব টাকা-পয়সা হ্যাঁ। এগুলোর প্রয়োজন পড়ে না। মানসিকভাবে ২-১ টা কথাতেও একে অপরকে ভালো রাখা যায়। এটাই মানে বন্ধুত্ব হইতো। কিন্তু সে তো শুধু টাকা চাওয়া, কয়দিন পরে, পরে টাকা চাওয়া এভাবে যদি চলতে থাকে, হ্যাঁ, আজীবন চলতেই থাকতো। চলতে থাকতো। এবং আমার কাছে মনে হয় কি আজীবন চলতে থাকতো এটা যদি হুট করে ধরেন স্যার তো এখনো জানেন না। হ্যাঁ? ওই ফার্মেসি থেকে যদি সে এখন হিসাব চায়, ধরেন এখন তো তার মাথার ভিতরে এটা ঢোকে নাই। সে যদি এখনো হিসাব চায় তাহলে তো সে দেখবে যে একটা নাম্বারে বারবারই টাকা পাঠানো হয়েছে। হুম। আর এখানে আমার মনে হচ্ছে যে আপনার যে স্যার, উনি আসলে উনাকে একটু আসল আমার নায়ক, মনে হলো হ্যাঁ? উনি আসল নায়ক। মানে এখন হ্যাঁ, মানে মনে হচ্ছে এবং এটা হ্যাঁ, শুনেন ম্যাডাম কেন ভয় পায় জানি না। ম্যাডাম একটু আস্তে কথা বা স্লো চলা এগুলো পছন্দ করেন। কিন্তু স্যার খুব ইয়ে মানে খুব হ্যাঁ, গুরুগম্ভীর ভয় গম্ভীর সোজা মানুষ। কথা বলেন। এবং ধরেন ওই যে বললাম না যে একটু বাইরে যাওয়া, একটু চলা, একটু ধরেন ওই যে রাস্তার জিনিস খাওয়া এগুলো পছন্দ করে না। কিন্তু ম্যাডামের কেমন জানি মনে হয় কি একটু ফুচকা খাবো, একটু মানে ম্যাডামের মানসিকতা হচ্ছে একদম সহজ সরল পুরা মাটির মানুষ হচ্ছে। হ্যাঁ। সে এখানে হচ্ছে যে উনার হাসব্যান্ড এগুলা এ এগুলা হাসব্যান্ড এর মধ্যে নাই। বুঝছেন? নাই দেইখা যেমন হাসব্যান্ড সবসময় চায় কি যেমন স্যার কথা নাই বার্তা নাই সে 5 স্টার হোটেলে খেতে যাবে। কিন্তু এটা অনেক সময় আমাদের ম্যাডাম পছন্দ করত না। যেমন একদিন আমিই বলেছি যে, "স্যার চলেন না আজকে আমরা ঝিল পাড় গিয়ে বসি বা কিছু।" আর উনি বলে, "হ্যাঁ, ওখানে সব ক্লাসেসরা বসে। আমি ওখানে গিয়ে বসবো না।" মানে তার মধ্যে একটা ক্লাসিফিকেশন টা ছিল। বুঝছেন? এই জিনিসটাই ম্যাডাম সবসময় ভয় পাইত। একটা দূরত্ব ভাব ছিল এবং সেইটাই ধরেন কবজাক্ত করে নিয়েছে শুভ। ও বলত আ আমি হাম এটা করব, আমি ওটা করব, আমি হেন করব, তেন করব। এইটা যে বলত এবং সে ওইটাই কল্পনা করত এবং ওইটাই কল্পনায় ভাসত। সে আ মানে শেষের দিকে তার পয়েন্টটা ছিল পুরোপুরি একটা বাচ্চা মেয়ের মতো। হ্যাঁ, মনে এখানে হতো একটা যে কথা কি জানেন? মানে যে যেটা পায় না সে তার বিপরীতটা পছন্দ করে। যেমন অন্য এখানে যদি ম্যাডামের যেমন ম্যাডাম একজন বড়লোক মানে মানুষের সঙ্গ পেয়েছে, হাসব্যান্ড বড়লোক মানুষ। এজন্য উনার কাছে মনে হচ্ছে যে আমার কাছে ওই লাইফটা বেশি ভালো লাগে যে বাইরে হ্যাঁ। হুম, হুম। অন্যদিকে যারা একটু দেখবেন মানে একটু গরিব বা মধ্যবিত্ত পরিবারের ছেলের বউ, সে আবার এমন উচ্চবিত্ত আকাঙ্ক্ষা করে। হ্যাঁ, হ্যাঁ, তো সে আবার এরকম উপবিত্ত করে। হ্যাঁ, তো না, অবশ্য ম্যাডামের ফ্যামিলি ধরেন বাবার আর্মিতে চাকরি করতেন। তাদেরও বিশাল অবস্থা। মানে হ্যাঁ, তারাও এইজন্য ছিল উনার কাছে ওই লাইফটা বেশি ভাল লাগে। যেমন বাইরে থেকে ফুচকা খাওয়া, একটু মানে একটু কোথাও বসা। তো এটার কথা হচ্ছে কি মানুষ সব দিক দিয়ে তো সমান পায় না, তাই না? আমি সমান। যেমনটা চাইলে সব দিক থেকে যে তেমনটা হবে তেমন না। তো আজকে যদি ম্যাডামের হাসব্যান্ড ম্যাডামকে মানে ভালো না বাসতো, উনাকে নিয়ে এতদূর মানে টানাটানি করতো না এবং উনাকে এত চিকিৎসা করা হাসব্যান্ডেরও মানসিকভাবে অনেক চাপ যাচ্ছে, যেটা উনি করতই না। এখানে উনি এটা আসল নায়ক এটা হয়তো উনি সম্পূর্ণই এটা এমন একটা হয়েছে জানেন, এখন আমরা সবসময় প্রার্থনা করি যে ম্যাডাম সুস্থ হোক এবং সুস্থ হয়ে আ ম্যাডামের হাসব্যান্ড এবং ম্যাডাম একটা ভালো রিলেশন এ আসুক। আর কেন জানি মনে হয় আপাও জানেন না যে ওইটা একটু দেখতে পারতাম যে ও ধ্বংস হয়েছে। এটা কেন জানি মনে হয় জানেন আমার মাথার মধ্যে খেলে। যে একটু দেখতে পারতাম তাহলে অন্তত একটু সুখের হাসি হাসতাম। যে তুই যতটা ঘাতকতা করেছিস তার জন্য তোর আজকে এই ফল। নাহলে চিন্তা করেন একটা লোক তার মেয়েকে কিভাবে ঢাল বানিয়েছে। বলেছে যে আ তো তুই না মাহিরাকে অনেক পছন্দ করিস, জানিস মাহিরার স্কুলের বেতন লাগবে। এবং প্রত্যেক কথায় কসম সেটাই। দিত এবং সেজন্য বলত কি যে, "তুই কসম কাটিস না তো, কসম কাটবি না।" এবং একবার জানি না মাহিরার ঠোঁট কেটেছিল সেটা আবার ভিডিও করে পাঠিয়েছে। সেটা আবার অনেক পাঠিয়েছে পর ম্যাডাম তখন আবার টাকা পাঠিয়ে দিয়েছে। কারণ ওর ভালো ট্রিটমেন্ট করে। হ্যাঁ, সে ভালো একটা মানে সুযোগ পেয়ে গেছে টাকা নেয়ার। হুম। এবং এটা হয়তো আরো চলতে থাকতো। আমি যদি না বলতাম হয়তো আরো চলতে থাকতো।
এবং ওই বলার পরে সে যে একদম কাট অফ হয়ে যাবে এটা আমি বুঝি নাই। আমি মনে করছি যে বন্ধুত্ব, বন্ধুত্ব থাকবে। কিন্তু সে যে একদম এভাবে টোটালি নিজেকে সরিয়ে ফেলবে এটা বুঝি নাই। আর সবথেকে অবাক লাগে যে আসলেই যে ম্যাডাম ওনাদের বাড়ি গিয়েছিল এই কাহিনীটা জানি না আমরা। এই জায়গাটুকু আমরা কোনোভাবেই জানি না যে এটা হ্যাঁ, কিভাবে পসিবল। এইখানটা যে কিভাবে ঘটলো যে সে কিভাবে আমরা শুধু সিসি ক্যামেরায় দেখছি যে সে ঘরের বাইরে বেরিয়ে গেছে। কিন্তু কোন দিকে গেছে, কিভাবে গেছে, কেমনে অতদূর পৌঁছালো এই জিনিসটা মাথার মধ্যে ঢোকে এটা না। নিয়ে কোনোভাবে এটা নিয়ে যে ম্যাডামের হাসব্যান্ড কিছু করছে না? না, না কেন করছে না এখানে একটা কাহিনী আছে। কারণ উনার ডক্টরই তো বলেছে যে ওর মেমোরি লস হয়ে গেছে। কারণ এটা যে ঐদিন সরে গেছিল তা না। মাঝখানে একদিন উনি আবারও হারিয়ে গেছিলেন। সেদিনও আমরা খুঁজে পেয়েছিলাম। সেদিন অবশ্য ঢাকার বাইরে যায় নাই। ঢাকার ভিতরেই ছিল। আ সেদিনও আমরা এইজন্য এটাকে কিছু মনে করে নাই। কারণ উনার এই মেন্টালি এই জিনিসটা আছে। যে এই যখন মাথার এই সমস্যাটা হয়েছে তখন উনি মানে ঘরটাকে মনে করত বন্দী। হ্যাঁ? উনি হুট করে কোথাও চলে যেতেন। এজন্য ওনাকে আমরা চোখে, চোখে রাখতাম। কিন্তু ঐদিন যে আ কহি আপির মারা গেছে তাকে নিয়েই সবাই ব্যস্ত তো এজন্য এটা আমার ভুল। এটা আমিও তাকে আরকি খেয়াল করতে পারি নাই। হ্যাঁ? কখন জানি গেট থেকে বেরিয়ে গেছে। আরো দেখেছে যে মারা গেছে, কে মারা গেছে, কি মারা গেছে এই জিনিসটা উনি নিতে পারছিলেন না। জিনিসটা কি এটা উনি বুঝতে পারছিলেন না। আচ্ছা, এই যে তো এখন যে উনি শুভর সাথে কথা বলতে পারছেন না, এখন কি উনি ঠিক আছেন? নাকি না, 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 মানে না ঠিক নাই তো। ঠিক নাই তো। এখন তো উনার অবস্থা ধরেন আ উনি তো এখন কথাই বলে না। হ্যাঁ? কথাও বলে না, কারো সাথেই কথা বলে না। আ এবং বেশিরভাগই উনার অক্সিজেন কমে যায়। তার জন্য উনাকে ওই যে মেন্টালি সাপোর্ট দেওয়া হয় এবং উনি এভারকেয়ারে থাকেন, নার্সিং ইয়েতে থাকেন এবং আমি হচ্ছি উনার সার্বক্ষণিক দেখাশোনা করি। যেমন এখন যে বলতেছিলাম উনি কিন্তু পাশেই। কিছুক্ষণ পর, পর উনাকে একটু ইয়ে দেই, আবার উনার সাথে আবার আপনাদের সাথে কথা বলি। উনি বুঝতে পারছেন না আপনি যে উনার বিষয়ে বলছেন? না, না, না। বুঝলে উনি কিছু ইয়ে করেন এখন। অনেক কিছু বলি। সামনে এসে বলি, ইয়ে করে বলি। কিন্তু উনি সেটাই করেন না। কতক্ষণ পর যদি আমি যাই দেখব যে চোখ থেকে পানি পড়ে গোড়া পালিশ ভিজে গেছে। আচ্ছা আপু, ঠিক আছে। তাহলে উনার এটাই সর্বশেষ, মানে এটাই এক বর্তমান এই অবস্থা। পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো ১৭ তারিখে মানে হচ্ছে বন্যার আপনি এই ট্রান্সফার তথ্যের হবে। সামনে এমন একটা মানে পুরো একটা ঘটনার সাক্ষী হলেন, তাই না? এখন হ্যাঁ। আপনি মানে যারা আমাদের যে শ্রোতা, যারা শুনবেন গল্পটা, আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? মানে আপনার যে অভিজ্ঞতা এটা থেকে? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভুল জিনিসটাকে আঁকড়ে ধরতে নাই। হ্যাঁ, আর কখনো নিজেকে সম্পূর্ণভাবে মানে এটা বলব যে আমি যদি জানি যে আ পচা শামুক বা কিছু আমি শুভকে বলব একটা পচা শামুক। হুম? পচা শামুকে আমার পা কাটতেছে। এটা জেনেও আমি সেখানে ঝাঁপ দিব না। হ্যাঁ। আচ্ছা আপু, ঠিক আছে। আহ আপনার ম্যাডামের জন্য অনেক, অনেক দোয়া। উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, সুন্দর একটা জীবনে ফিরে আসে। আর আপনি তো আছেনই, উনার ভালো-মন্দ সবটা দেখছেন। জি, জি আপন আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন। আর আশা হুম, করি উনি ভালো হয়ে উঠুক। উনার হ্যাঁ, ঘর সংসার ফুলে, ফুলে ভরে উঠুক এবং আমরা যারা আছি উনার অধীনে আমরা সবাই ভালো থাকতে চাই। হ্যাঁ, কারণ ঠিক আছে। উনার মতন একটা মানুষ হারাতে চাই না। হ্যাঁ, তো ঠিক আছে আপু, ভালো থাকবেন। আ আপনারাও ভালো থাকবেন এবং গল্পটা সুন্দর করে করবেন। হ্যাঁ, ঠিক আছে। আর আপনাকেও ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। তো ভালো থাকবেন। খোদা হাফেজ। খোদা হাফেজ। হ্যাঁ, ভালো থাকবেন।